আসসালামু আলাইকুম। গুড আফটারনুন সবাইকে। সবাইকে ওপেন করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, কারো কোনো বক্তব্য থাকলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, টাঙ্গাইল ভপুর থেকে শিরিন বলছি। কই থেকে? ভপুর টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গাইল থেকে, জি বলেন। স্যার, আমাদের এই প্রাইমারি পরীক্ষা কি ঈদের পরে হওয়ার সম্ভাবনা বেশি? জি, আবার বলেন। প্রাইমারি পরীক্ষাটা কি স্যার তৃতীয় ধাপেটা ঈদের পরে হওয়ার সম্ভাবনা বেশি নাকি মার্চে হওয়ার আছে? ঈদের মানে পরে হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলে আচ্ছা, যাচ্ছি না। নিবন্ধনেরটা তো স্যার এই যে 15 তারিখে মার্চে হবে, তাই না স্যার? জি জি জি। উম, স্যার, নিবন্ধনে আর প্রাইমারির প্রিপারেশনটা কি সেম? প্রাইমারি আর নিবন্ধন সেম কি না? জি স্যার, সেম প্রিপারেশনটা কি সেমই? না না, সেম কিভাবে হয় বলেন? স্যার, আবার সাজ্জাদ স্যার নাকি বলে যে যারা প্রাইমারির জন্য ভালোভাবে পড়াশোনা করবে, নিবন্ধনের জন্য আলাদা কিছু মানে পড়াশোনা করার দরকার নেই, ওইখান থেকেই পাস করতে পারবে। আপনার হচ্ছে, আপনি তো এই প্রাইমারি কোর্স করতেছেন তাই না, মাত্র শুরু জি অথবা স্যার। শেষের দিকে, তাই না? জিবিটি শুরু হবে জি আজকে। স্যার। তো জি আপনি তো স্যার। ফুললি তো কাভার আপ করছেন 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 কি বলেন? প্রাইমারি ফুল প্রিপারেশন আছে? না, এখনো তো ফুল হয় নাই, মানে পরীক্ষা যাদের হইতেছে। যারা যারা প্রাইমারি ফুল প্রিপারেশন নিয়েছে তাদের জন্য হচ্ছে এই যে নিবন্ধনের জন্য ডাইজেস্ট কিনে বিগত কোশ্চেন গুলো পড়লেই হবে। আর নিবন্ধনের প্রাইমারি এক না, এই জন্যই বললাম নিবন্ধনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, ওইগুলো থেকেই ম্যাথ আসে, ওর বাইরে আসে না তেমন, বুঝতে পারছেন? এই জি আর স্যার। প্রাইমারি যে কোনো জায়গা থেকে আসে। তবে প্রাইমারি ওই ঘুরে ঘুরে বাস্তব সংখ্যা, তারপর ভগ্নাংশ, সুদ, এই অনুপাত, তারপর জ্যামিতি, এই জিনিসগুলো, তোমার বীজগণিত, এই জিনিসগুলো থেকে আসে। কিন্তু নিবন্ধনের স্পেসিফিক কিছু অধ্যায় আছে, ওইগুলো পড়তে হয়। তবে হ্যাঁ, একটু ওগুলো আমরা দেখায়। আঁকায় নিছি। স্যার বলছে ওগুলো আমরা মানে এইগুলা অধ্যায়গুলো আঁকায় এঁকে নিছি, ওগুলো পড়তাছি। ঠিক আছে, ওটা করেন, বারবার করেন। হ্যাঁ, আর হচ্ছে নিবন্ধনের জন্য নিবন্ধনের বিগত কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন বারবার। নিবন্ধন পেয়ে যাবেন, বুঝতে পারছেন, সমস্যা নাই। কারো যদি জি স্যার, এরকম কনফিউশন থাকে যে প্রথম দিকে পড়লে ভালো হয় কারো যদি নিবন্ধনের এরকম গুলা। কনফিউশন থাকে যে নিবন্ধনের আমার ইয়ে করতে হবে, তাহলে এখন তো নিবন্ধনের কোর্সে ভর্তি হওয়ার সম্ভব না, কারণ আপনাদের প্রাইমারি কোর্স চলে। সেই ক্ষেত্রে আপনি নিবন্ধনের যে কোনো একটা গাইড কিনে গাইড বইটা প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনার প্রাইমারি প্রিপারেশনকে বুস্ট আপ করবে, মানে এটা আরো ভালো হবে। এই সব জি একই স্যার। জিনিস, বাট আপনার তো নিবন্ধনের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয়, মানে একটু গুছিয়ে নিতে হয়। মানে নিবন্ধনের ক্যাটাগরি একরকম আর প্রাইমারি ক্যাটাগরি একরকম, এইরকম ওরা একই জিনিস কিন্তু ঘুরে ঘুরে আর কি। হ্যাঁ স্যার। তা আপনাদের তো প্রাইমারি কোর্স শেষ হয়নি, যদি কেউ প্রাইমারি কোর্স শেষ হতো তখন আমি বলতাম যে না, ঠিক আছে, আর সময় তাহলে ক্রাশ কোর্সে ভর্তি হয়ে যেতেন নিবন্ধনে, তাহলে আপনার সুবিধা হতো, তাহলে মিস হতো না। ভর্তি হওয়ার জন্য বললাম, স্যারেরা বললো যে দরকার নাই। ওনার ক্লাসে বললাম কয় দরকার নাই, যেহেতু আপনি প্রাইমারি আছেন তো ওটা তার দরকার নাই, সেই জন্য আমি আর মানে হইলাম না, হওয়ার ইচ্ছা ছিল এই জন্য আর কি। আচ্ছা স্যার, করতে থাকে, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা আছে, পারবেন, নিবন্ধন শিওর পারবেন। নিবন্ধন তো 50 মার্কস পেলেই হবে। হ্যাঁ, এখানে তো ওই তার কম জন্য আর কি কি। ডাইজেস্ট বইটা কিনে নিলেই হয়? হ্যাঁ, ডাইজেস্ট এখনো সময় আছে, ডাইজেস্ট নিয়ে নেন। স্যার, ডাইজেস্ট প্লাস এটা কত পৃষ্ঠার বইটা? এটা তো জানি না, 400 কত যেন দাম, 420 টাকা বা এরকম। ভালোই মোটা হবে, যারা প্রাইমারি সুপার সেশন নিয়েছেন ওরকম। ও, এখনো তো 1 মাস সময় আছে, নিলে তো এখনো কভার করা সম্ভব ভালোভাবে বললে। মানে পাকাপাকি করে সমান না হলে আপনার গুরুত্বপূর্ণ যে কোশ্চেন গুলো আছে এগুলো পড়লেন, এগুলো আর কি। ও আচ্ছা। আবার নিবন্ধনের কোশ্চেন গুলো পড়লে ওটা প্রাইমারির জন্য হয়ে যাবে। এই ঠিক আছে স্যার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমরা শুরু করে দিই তাহলে। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই পাসওয়ার্ড বলো তো, ভালো আইডি আছেন? বলো। জি ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। 22230000 কত?
405 পাসওয়ার্ড 92। 929220। হুম। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছিলাম ওই যে আমি যে বিদ্যাবাড়ির লেকচার গুলা নিয়েছিলাম, এখন ওই যে ম্যাথের মধ্যে দুইটা চ্যাপ্টার নাই আমার, ওই যে 18 আর 19 ওটা সার্ভিসে বা ইয়েতে ফোন করবেন, ফোন করে দিছে স্যার। আপনার ওই ইমেইলে আপনি পিডিএফ বা কোনো কিছু নিয়ে নেবেন। ওই যে আজকে যেরকম ইয়াতে দেয়া হয়েছে, যেমন 18 নাম্বার পিডিএফটা, ওইটা করলেই তো হবে না? ওইটা হ্যাঁ, ওটা একই জিনিস। স্যার আমি একটা প্রশ্ন করতাম স্যার। জি। বিন্যাস এবং সমাবেশ থেকে যে প্রশ্ন আসছিল এবার দ্বিতীয় দফার পরীক্ষাতে, স্যার এগুলো তো আমাদেরকে করান না। করাই নাই? না স্যার। কি করায়নি বলেন, কোনটা মানে কোন ম্যাথটা করাই নাই সেটা বলেন। না সমাবেশ। স্যার দ্বিতীয় দফায় একটা প্রশ্ন আসছিল যে 12টি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে দুটি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকে। স্যার এই নিয়মের অঙ্কগুলো তো আমরা করিনি। এটা বিন্যাস আমরা আর ওই সমাবেশ পরীক্ষার আগে আগে করাই, এগুলো হচ্ছে আমি প্রত্যেকটা ইয়েতে প্রথম ধাপেও করাইছিলাম, সেকেন্ড ধাপেও করাইছিলাম, ওদের কমন পড়ছে। প্রথম ধাপে ইয়ে থেকে সম্ভাবনা থেকে আসছিল, সেটা কমন পড়েছে। আর এটা আমি বলে দিচ্ছিলাম যে কয়েকটা ম্যাথ করাইছিলাম, বললাম যে এর মধ্যে আসবে, তো এটা আসছিল আর কি ডিরেক্ট। স্যার আপনি আমাদের ভিডিও লেকচার দেখলে বুঝতে পারতেন। হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড ধাপের জন্য করাইছিলাম, ফার্স্ট ধাপের জন্য করাইছিলাম। হ্যাঁ, প্রত্যেক পরীক্ষার আগে আপনার থার্ড ধাপ না, থার্ড ধাপের আগে স্পেশাল ক্লাস হবে আমার, 4 থেকে 5 ঘন্টার একটা ক্লাস হবে, ওই ক্লাসটা করবেন। ওই ক্লাসে করলে এক্সট্রা কিছু ম্যাথ থাকবে, ওই ম্যাথ থেকে কিছু কোশ্চিন আসে, ডিরেক্ট কোশ্চিন আসে। বুঝতে পেরেছেন? তো ওদের জন্য ওই যে বিন্যাস সমাবেশ ছিল, ওইগুলো আমি করাইছিলাম। আমি বলছিলাম যে বিন্যাস সমাবেশ এবং এখান থেকে যদি কোনো কোশ্চিন আসে এর বাইরে যাবে না। তো প্রথমবারও তাই সমামনা থেকে আসছিল, ডিরেক্ট কমন পড়েছে। আর এইবার বিন্যাস থেকে আসছিল, বিন্যাস ওর সমাবেশ ছিল, সমাবেশ থেকে আসছিল, সমাবেশে ডিরেক্ট কমন। আমি বলেছিলাম যে এই এই কয়েকটার মধ্যে আসবে, তো ওই রকমই আসছে। আপনারা ওই যে ফেসবুক লাইভ গুলো দেখবেন। হ্যাঁ, ফেসবুক লাইভে আমি একটা ব্যাচের নিছিলাম আর কি, ওরিয়েন্টেশন না, ওটা টপ কেয়ার নিছিলাম, মানে বেসিক ক্লাস নিছিলাম। হ্যাঁ, আপনাদের বেসিক ক্লাস হচ্ছিল না এরকম আর কি। হ্যাঁ, মেথে তো এরকম আমি নিয়েছিলাম ফেসবুক লাইভে একদম পুরা। তো অনেকে অনেক ইয়ে বলছে আর কি, যারা পরীক্ষা দিচ্ছে তারা বলছে যে 20টা ম্যাথ করতে নাকি ওদের 5 মিনিট লাগছে। আবার বলছে অনেকে বলছে সবগুলো কমন পড়ছে, সবগুলো পারছে, এরকম বলছে। বুঝলো, তারা অনেকে 60 বা 65 এরকম আছে, অনেক স্টুডেন্ট আছে 65 আনসার করতে। বুঝতে পারছেন? যে যে স্টুডেন্ট 65 আনসার করছে, সে আবার তার নিবন্ধনে ভর্তি হয়েছে। আমি বলছিলাম যে ভর্তি হওয়ার দরকার নেই, তারপর আবার ভর্তি হয়েছে, কিছু তো পারবেই। তো এটাই আর কি। তো স্যার এখন আপনারা কি নিবন্ধনের কোর্স করান? জি জি। স্যার নিবন্ধন কোর্স চলতেছে, নিবন্ধন কোর্স। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ক্লাস কোর্স আছে। কোর্স করলে স্যার কখনো ওগুলো কবে বেশি হয়, কখনো বেশি হয়। স্যার নিবন্ধনের জন্য কোন ম্যাথ গুলো বেশি ইম্পর্টেন্ট হবে কোন অধ্যায়ের? ওটা বলে দেওয়া হবে পরে, তো লাইভে আমরা তো বলেই দিই। হ্যাঁ, কোন অধ্যায় আপনি কি মনে রাখতে পারবেন এখন? মনে রাখতে পারবেন না। হ্যালো আচ্ছা, স্যার। তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, আচ্ছা, কি চ্যাপ্টার ছিল যেন? জ্যামিতি হওয়ার কথা না? জ্যামিতি হবে। জুতো যদি কই, বলে জুতো থাকার কথা। বলে দিতেন স্যার। জি বলেন। শব্দ করেন না, শব্দ করেন না, দ্বারা অঙ্কটা একটু যদি বলে দিতেন। আপনার কথা শুনতে পাই না, শব্দ করবেন না। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। দেখেন, জ্যামিতি হচ্ছে যে জিনিসগুলো আমাদের আসবে, বা এখান থেকে আমি যা পড়াবো এখান থেকে আসবে, আর বাইরে আসবে না। যদি বাইরে আসে ওটা আগে পারবেন। দেখেন একের কোণগুলোর দিকে তাকায় দেখবেন, এই যে এইটা রেখা, এই রেখার এই মাপের কোণটা হচ্ছে, এটাকে 180 ডিগ্রি বলা হয়। হ্যাঁ, এটা 180, এটাকে বাংলায় বলে সরল কোণ। তার মানে এটা ফিক্স কোণ, সরল কোণের মান হচ্ছে কত? 180 ডিগ্রি। সরল কোণ কত? 180 ডিগ্রি।
180 ডিগ্রি কোণ যদি কোনো হয় এটাকে আমরা স্পেসিফিকলি আমরা সরল কোণ বলি। আবার যদি এরকম থাকে রেখা, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি এরকম এরকম হয়, এখানে একটা রেখা দিলাম, আরেকটা রেখা এখানে দিলাম, যে এখানে আরেকটা রেখা দিলাম, এই যে রেখা টানলাম, এটা একটা কোণ হলো কোণ। তো এরকম যে স্ট্রেট হয়, মানে সোজা হয় এরকম, তাহলে এই কোণটাকে, এই চিহ্নটাকেই বলা হয় 90 ডিগ্রি বলা হয়। তো এটাকে আমরা বলি সমকোণ। এটাকে আমরা বলি সমকোণ। আবার ধরেন এই কোণ যদি এরকমই থাকতো, তাহলে তো আমরা অবশ্যই এটাকে সমকোণই বলতাম। যদি একটু কমে কমে দিলাম, তার মানে কি হলো, এটা কি হলো, এটা কি 90 ডিগ্রি থেকে কম হলো না? তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে, মানে 90 ডিগ্রি থেকে কি হচ্ছে ছোট। হ্যাঁ, 90 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হয় হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্ম। আর এই কোণটাই যদি এরকম, যদি আমরা তো জানি এরকম স্টেট থাকলে 90 হয়, তো একটু বাড়াই দিলাম, এটা কিন্তু 90 ডিগ্রি প্লাস, হ্যাঁ, এটা প্লাস দিলাম, 90 ডিগ্রি থেকে বড়, এটাকে আমরা বলছি স্থূল। এটাকে আমরা বলছি স্থূল। হ্যাঁ। আবার ধরেন এই একটা কোণ আছে, ধরেন এটা আমি একটা নির্দিষ্ট কোণ ধরলাম, ধরেন এটা যে কোনো একটা মান আছে, ধরেন এটা এক্স মান ধরলাম, তাহলে পুরা এই যে কোণটা, এই যে এই কোণটা, এই কোণ হচ্ছে 360 ডিগ্রি মাইনাস কত হবে, এক্স, 60 ডিগ্রি মাইনাস এক্স। তো এই যে এই কোণ যদি এক্স হয়, এটা কি 360 ডিগ্রি মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এই কোণটাকে আমরা বলি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তো সরল কোণ ফিক্স একদম, সমকোণ ফিক্স, বাট এগুলো ফিক্স না, এটা ফিক্স না। এইগুলো ফিক্স করতে গেলে আপনাকে রেঞ্জ আছে, এটা রেঞ্জ আছে। রেঞ্জটা হলো, তো আপনার যদি এখানে 0 ডিগ্রি থেকে বড় কোণ হয়, আহ, এই 0 ডিগ্রি থেকে বড় কোণ, 0 ডিগ্রি থেকে বড় কোণ আর 90 ডিগ্রি থেকে ছোট, দেখেন 90 ডিগ্রি কিন্তু বড় না, 0 থেকে বড় রেঞ্জ, 0 থেকে বড়, 90 থেকে ছোট, এই কোণটাকে বলে সরল কোণ। এটা কি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, সো ওয়ান। এখানে 89 ডিগ্রি পর্যন্ত যে কোনো মাপের কোণকে আমরা সূক্ষ্মকোণ। যদি বলি 65 ডিগ্রি কোণ মাপের কোণ সূক্ষ্মকোণ, 70 ডিগ্রি কোণ মাপের কোণ সূক্ষ্মকোণ, 82 ডিগ্রি কোণ মাপের কোণ সূক্ষ্মকোণ, এগুলো পরীক্ষা আছে, 82 ডিগ্রি কোণ মাপের কোণ। সিমিলারলি এটা কি হচ্ছে, 90 ডিগ্রি থেকে বড় হওয়া লাগবে, 90 ডিগ্রি থেকে বড়, এখানে স্থূলকোণ। হুম। আর এখানে কত হচ্ছে, 180 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাকে আমরা স্থূলকোণ বলছি। তার মানে কি, 91 ডিগ্রি থেকে শুরু করে ধরেন 92 ডিগ্রি, এরকম করে সো ওয়ান, তার মানে এখানে 179 ডিগ্রি, এই কোণটা মানে সর্বোচ্চ আপনি স্থূলকোণ বলতে পারবেন। 182 ডিগ্রি কোণ মাপের কোণ, এটা পরীক্ষা এসেছিল, 182 ডিগ্রি, এটা হচ্ছে স্থূলকোণ। আচ্ছা, মানে 182 না, 182 হচ্ছে ওটা প্রবৃদ্ধ কোণ হবে, 182 ডিগ্রি আছে। আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে, দেখেন প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ এখানে লিখি, জায়গা না, জায়গা কম তো। প্রবৃদ্ধ কোণ হচ্ছে এখানে 180 থেকে বড়, 180 থেকে বড়, আর 360 থেকে ছোট, এই কোণটাকে প্রবৃদ্ধ কোণ বলে। কি কি হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এখানে 181 ডিগ্রি, যেমন 182 ডিগ্রি, এটা কমা, কিন্তু এটা কমা, 182 ডিগ্রি, এরকম 359 ডিগ্রি পর্যন্ত আপনি যে কোনো মাপের কোণকে আপনি প্রবৃদ্ধ কোণ বলবেন। তাহলে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, এগুলো হচ্ছে কত, এগুলো সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, এর ভিতরে যে কোণগুলো, এটাকে স্থূলকোণ। আর 180 থেকে বড় এবং 359 ডিগ্রি পর্যন্ত, বা 360-এর ভিতরে যেটা ওর ছোট, এই কোণটাকে প্রবৃদ্ধ কোণ। তো এটা লেখা আছে যে এইগুলো কোন মাপের কোণ লেখা থাকে, 210 ডিগ্রি কোণ মাপের কোণ প্রবৃদ্ধ কোণ, 182 ডিগ্রি কোণ মাপের কোণ প্রবৃদ্ধ কোণ, এটা পরীক্ষায় আসা। তাহলে এগুলো মনে রাখবেন, হ্যাঁ, মনে রাখবেন। তা আমি যা যা কিছু লিখি সবই আপনাদের লিখতে হবে। আমি যে জিনিসটা লিখবো সেটা আপনি লিখবেন না, অবশ্যই লিখবেন, এখন না লিখে পরে লিখবেন।
স্যার আজকের ক্লাসে কি ত্রিভুজের কোনো আলোচনা হবে? হতে পারে, সময় ছেলে করব, অবশ্যই হতে পারে। লিখেছেন এটা? হুম। আজকে ক্লাসে ত্রিভুজ আলোচনা হতেই পারে, কিছু সময় চাইলে করব, না থাকলে নেক্সট ক্লাসে হবে। আর কোন বিষয়ক যেগুলো আছে, এই কোন বিষয়কের মধ্যে ত্রিভুজ আলোচনা হবে, হতে পারে। দেখেন, এই যে একটা রেখা, এই কোণ যদি, বলেন তো, এই কোণ যদি এক্স ডিগ্রি হয়, অথবা এই কোণ যদি 10 ডিগ্রি হয়, বলেন তো এই কোণটা কত হবে, কে বলবেন? এই কোণটা কত হবে? স্যার 170। 170 ডিগ্রি স্যার। 170 ডিগ্রি। আচ্ছা, okay. তার মানে এটা সরলকোণ, মনে আছে আপনার? আচ্ছা, যদি এরকম থাকে, এই কোণটা শব্দ করেন না, দেখো কোথা থেকে শব্দ আসে। ধরেন এই কোণটা মনে করেন এখানে 10 ডিগ্রি হয়, মনে তো এই কোণটা কত হবে? 80 80 ডিগ্রি। ডিগ্রি। 80 ডিগ্রি। তাহলে এই দুটো পাশাপাশি কোণ থাকলে, দুইটা মিলে যদি কি হয়, সমকোণ। 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমরা বলবো সমকোণ। পূরক। পূরক কোণ। তাহলে এটার নাম হচ্ছে পূরক। পূরক। প্রথম কথা, এটা যদি আপনার এটা এরকম এক্স কোণ হয়, এটা 90 ডিগ্রি মাইনাস এক্স, হ্যাঁ, মানে এক্স বিয়োগ করে দিই। তাহলে এটা দেখেন, আরেকটু বলেন। এটা লিখে রাখেন, দুইটি কোণের সমষ্টি, 90 ডিগ্রি হলে কোণ দুইটি পরস্পর পূরক কোণ বা পূরক কোণ বলে। যেমন 10 ডিগ্রি এর পূরক কোণ কি? 10 ডিগ্রি পূরক কোণ 80 ডিগ্রি, আর 80 ডিগ্রি এর পূরক কোণ কোনটা? 10 ডিগ্রি। এই জন্য আমরা পরস্পর বললাম। 10 ডিগ্রি পূরক কোণ 80 হয়, 80 এর পূরক কোণ 10 ডিগ্রি। ঘুরে ঘুরে আপনার টোটাল মিলে 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, বলেন। আচ্ছা, দেখেন এখান থেকে, যদি এটা 30 ডিগ্রি হলে 60, এটা 60 ডিগ্রি হবে, এটা 20 ডিগ্রি হলে 70 ডিগ্রি হবে, তাই না? এরকম। তো তাহলে দুইটি কোণ যদি পরস্পর 90 ডিগ্রি, মানে দুইটি কোণের সমষ্টি যদি বা যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে আরেকটার পূরক কোণ বলা হয়। হ্যাঁ, যদি এরকম থাকে, দেখেন এখানে কি কি কোশ্চেন হতে পারে। ধরেন এটা হচ্ছে কোশ্চেন 1। কোশ্চেন 1 কি কি হতে পারে, দেখেন লেখা থাকতে পারে কোন কোণটি তার পূরক কোণের সমান। বলুন তো কি হবে, অথবা কোন কোণটি নিজে নিজে পূরক কোণ, কি হবে আনসার? বলেন তো উত্তর কি হবে? 45 উত্তর হবে ডিগ্রি। 45 ডিগ্রি। কেন? ধরেন এই যে একটা লজিকটা হচ্ছে, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণের আরেকটা কি হবে? এটা 90, তো 90 থেকে বিয়োগ করে দিতে হবে, এটা 45 হবে। তাহলে বলেন তো 45 ডিগ্রি পুরো কোণ 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি পুরো কোণ এই 45 ডিগ্রি। এই জন্যই বললাম কোন কোণটি তার পুরো কোণের সমান, অথবা কোনটি নিজে নিজে পুরো কোণ।
এখন কোশ্চেন 2 এরকম হতে পারে, দেখা থাকতে কোন কোনটি তার পূরক কোণের অর্ধেক। কি হতে পারে বলেন তো, উত্তর কি হতে পারে? 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি। কেন? ধরেন এই যে লজিক, এটা ধরেন 60 এই কোণ ডিগ্রি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা হচ্ছে কি তার পুরো কোণ অর্ধেক না বলেন? কারণ 30-এর পুরো কোণ কত? 60। তা 30 ডিগ্রি পুরো কোণ অর্ধেক, এই জন্য আর কি। এই একইভাবে এটা উল্টো করে বললেন আর কি। হ্যাঁ, কোশ্চেন 3 আসতে পারে এরকম, কোন কোণটি তার পুরো কোণের, শব্দভাবে পেয়ে থেকে থাকো, পুরো কোণের দ্বিগুণ। তার উত্তর কি হয় বলেন তো? 60 ডিগ্রি 60 ডিগ্রি। কেন? এই যে চিত্র অনুযায়ী দেখেন, এখানে চিত্র দেখেন, এখানে চিত্র ড্র করি। এটা যদি আপনার হচ্ছে 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তো এটা 60 ডিগ্রি, তাই না? তো এই 60 ডিগ্রিটা এটা আনছে, এই 60 ডিগ্রিটা 30 ডিগ্রির অর্ধেক না, ডাবল না, এই জন্য একজন একটা আরেকটার কি হয়, অর্ধেক হলে একজন আরেকটার ডাবল। তাহলে কোন কোনটি তার পূরক কোণের অর্ধেক? তো 30 ডিগ্রি, তার 30 ডিগ্রি 60 ডিগ্রি অর্ধেক। কোন কোনটি তার পূরক কোণের দ্বিগুণ? তো আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি পূরক কোণ 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 30 ডিগ্রি ডাবল হচ্ছে, এই জন্য হ্যাঁ ডাবল বা দ্বিগুণ। তো এই 3টা কোশ্চেন আসে। তো সিমিলারলি এভাবে আপনি লিখতে পারবেন এখানে। মানে এখানে এই কোণটা যদি দেওয়া থাকে, ধরেন এটাও যদি এক্স হয়, এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস। এটা যদি 10 ডিগ্রি হয়, এটা কত হবে? 170 ডিগ্রি। তাহলে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এটাকে বলে সম্পূরক। কি বলে? সম্পূরক কোণ বলা হয়। হ্যাঁ, এটা সম্পূরক কোণ বলে, সম্পূরক। তো 10 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 10 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে এখানে, হ্যাঁ, 10 ডিগ্রি এর সম্পূরক কোণ 170 ডিগ্রি, আর 170 ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে? 10 ডিগ্রি। এই জন্য পরস্পর সম্পূরক। তা দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে সম্পূরক হবে। আর দুটো কোণের সমষ্টি যদি আমাদেরকে 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে পূরক হবে। তো লেখা থাকতে পারে কোন কোণটি তার সম্পূরক কোণের সমান। তাহলে আনসার কি হবে বলেন তো? আনসার কি হবে সেক্ষেত্রে? আনসার কি হবে? 90 তাহলে 90 ডিগ্রি আনসার হবে। কিভাবে? এই যে সম্পূরক কোণ, আপনি যদি এরকম লিখি, তাহলে এটা 90 হয় এবং এটা 90 হয়, এই দুটো মিলেই তো হচ্ছে 180। তার 90 ডিগ্রি সম্পূরক কোণ এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি সম্পূরক কোণ এই 90 ডিগ্রি। কোন কোণটি তার সম্পূরক কোণের, হ্যাঁ, সম্পূরক কোণের অর্ধেক? তাহলে আনসার কি হবে বলেন তো? 60 ডিগ্রি তাহলে উত্তর হবে কত হবে? 60 ডিগ্রি হবে। কারণ এটা যদি 60 হয়, এটা কত হবে? 120 ডিগ্রি হবে। তাহলে এই 60 ডিগ্রি হচ্ছে কি তার সম্পূরক কোণের অর্ধেক। সিমিলারলি কোন কোণটি তার সম্পূরক কোণের, হ্যাঁ, সম্পূরক কোণের দ্বিগুণ হবে? উত্তর কি হবে এখানে? উত্তর কি হবে? 120 ডিগ্রি। কারণ এটা হিসেবে চিন্তা করেন, এই 120 ডিগ্রি তার সম্পূরক কোণের ডাবল। এই তাহলে এই পূরক এবং সম্পূরক কোণ থেকে আপনার একটা কোশ্চিন আসে। তো যেভাবে বললাম, এভাবে যদি আপনি বুঝতে পারেন, তাহলে ইজিলি হবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন? এখানে এই এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হলো 180 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে যদি দুটো কোণ কোণ করেন, এই কোণ এই কোণ, এই দুটো কোণ মিলে তো 90 ডিগ্রি হলো, তা এটাকে আমরা পূরক কোণ বলি, এই পূরক কোণ বলি। আর এটাকে যেভাবে করেন, এই কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি হয়। এই যে এটাকে সম্পূরক। সম্পূরক। তো পূরক কোণ সবসময় 90 ডিগ্রি থেকে হিসাব হয়।
এটা সবসময় 180 ডিগ্রি লিখে যাবে, দুটো কোণ মিলে হয়, হ্যাঁ দুটো। তো এখানে পূরক আর সম্পূরক, তো অনেকে উল্টাপাল্টা করে ফেলে। তো ইংলিশের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কমপ্লিমেন্ট হয়, কম মানে কম, মানে কমপ্লিমেন্ট মানে কম লেখা থাকে, এই জন্য 90 ডিগ্রি বুঝি। বাট বাংলায় পূরক এবং সম্পূরক থাকলে কিভাবে বুঝবো? এখানে পূরক মানে এখানে আপনি এখানে সম্পূরক, এখানে কিন্তু পূরক বলতে এখানে আপনার প্রনাউন্সিয়েশন করার ক্ষেত্রেও ছোট করে বলা লাগে, এটাকে বড় হচ্ছে তুলনা করলে এই জন্য ছোট, তাই ওটা বড়। অথবা পূরক লিখতে 1 2 3টা বর্ণ, এখানে 1 2 3 4 5টা বর্ণ, তাই না? এরকম তো যেটা কম সেটা হচ্ছে 90, আর যেটা বড় সেটা 180। পূরক বলতে এখানে কম বোঝায়, আর সম্পূরক বলতে এখানে কি বোঝায়? বেশি বোঝায়। পূরক সম্পূরকের সাথে তুলনা করি, আমরা চেহারা দেখলি বা ফিল করলেই বোঝা যায় যে পূরক হচ্ছে কম হবে। তো একটা 90, একটা 180, এটা মনে রাখবেন। যদি কোনো সমষ্টি 90 হলে পূরক, যদি কোনো সমষ্টি যদি 180 হয় সেই ক্ষেত্রে হচ্ছে সম্পূরক, মনে রাখবেন। এইটুকু একটা প্র্যাকটিস করার ক্ষেত্রে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল পূরক সম্পূরক নিয়ে কথা। তো একটা রেখা, ধরেন এটা একটা রেখা বা লাইন, এটা একটা রেখা, এই রেখা যদি ক্রস মানে ভিতর দিয়ে যাওয়া, ছেদ করা বলা হয়, বুঝতে পারছেন? ছেদ করা যা ভিতর দিয়ে যায়। আর এখানে পাশে যায় অথবা টাচ করা মানে হচ্ছে স্পর্শ করা, স্পর্শ আলাদা আলাদা জিনিস। ক্রস, ধরেন এটা একটা বৃত্ত, এটা 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 কি স্পর্শ করলো, আর এটা কি এটা ক্রস করলো, বুঝতে পারছো? এরকম আর কি, ক্রস করা মানে ভিতর দিয়ে যাওয়া। তো এখানে দুটো রেখা যদি পরস্পরকে ক্রস করে বা ছেদ করে, তো 4টা কোণের সৃষ্টি হয়। তো এই কোণ আর এই কোণ সমান হয়, আর এই যে এই কোণ আর এবং এই কোণ সমান হবে, হ্যাঁ, এর যে ভ্যালু হোক না কেন সমান হবে। এটাকে আমরা বলি বিপ্রতীপ। এটাকে বলে বিপ্রতীপ। এটা পরস্পর সমান হয়, বিপরীত বিপরীত কোণে বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা বিপরীত কোণ বলা হয়। মনে রাখবেন, এই রেখা এবং এই রেখা এরকম থাকলে এটা সমান্তরাল, এটা সমান্তরাল, কিন্তু সমান্তরালের ক্ষেত্রে যদি এটা এরকম হয় তাহলে অনেকগুলো কোণ সৃষ্টি হয়। দেখেন এইটা চিন্তা করেন, এটা কিন্তু দুটো রেখা ক্রস করছে, তাহলে তাহলে এই কোণ সমান হবে, তারপর কত হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, তাই না? ব্যাপারটা এরকম। তো অনেকগুলো কোণই সমান হয়, তা এটা আগে দেখি। যদি এই কোণ এবং এই কোণ সমান হয়, আর এই কোণ সমান হয়, তো এটাকে দেখেন যে একটা, ধরেন ক্ষেত্র হোক যাই হোক, দুটো রেখা এটাকে ছেদ করলে এই কোণ এই কোণ সমান এই কোণ, এইটাকে বলা হয় একান্তর কোণ, হ্যাঁ, করসপেন্ডিং অ্যাঙ্গেল, একান্তর কোণ বলা হয়, এটাকে বলা হয় একান্তর। তুমি কি করো তো, একটু আচ্ছা, ক্যামেরা একটু অফ করো তো। ভয়ে চলে গেছে, এই মশাটা অনেক ঝামেলা করছে। মরছে এবার তো, অলরেডি কামড় দিছে। ওকে, আচ্ছা, একান্তর কোণ, তাহলে এই করেসপন্ডিং অ্যাঙ্গেলকে একান্তর কোণ বলা হয়। হ্যাঁ, এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট ইয়েটা দেখেন, হ্যাঁ দেখেন। আবার একইভাবে এই দুটো রেখা সমান্তরাল, যদি এরকম যদি ক্রস হয়, এরকম ক্রস হলে তাহলে এই কোণ এবং এই কোণ সমান হয়, আবার এই কোণ আর এই কোণটা সমান হবে। তো এটাকে বলা হয় হচ্ছে কি অনুরূপ কোণ বলা হয়, এটাকে বলে অনুরূপ কোণ। এরা পরস্পর সমান, এরা পরস্পর সমান। তাহলে দেখেন বিপরীত কোণগুলো, এই কোণ সমান, এই কোণ সমান, আর এই কোণ সমান, এই কোণ সমান, আর এই কোণ এবং এই কোণ, এটাকে অনুরূপ কোণ বলা হয়, হ্যাঁ, অনুরূপ, এই যে এর পাশে এবং ঠিক এর পাশে এরকম অনুরূপ। তো যাই হোক, তো বিপরীত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, এটা চেহারা দেখলে, জাস্ট চেহারা দেখলেই হবে, এটা কোনো পরীক্ষা কোনো দিনও আসবে না। শুধু এটা মাথায় রাখবেন যে এখানে একান্তর কোণ এটা এরকম, কিন্তু বিপরীত কোণ মাঝে মাঝে আসে, লেখা থাকে দুটি কোণ যদি পরস্পর ছেদ করে, বিপরীত বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, মানে কেমন, অথবা বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে এটা কি বলে? এটা বিপরীত কোণ বলে। তো ডেফিনেশন মানে এটাই আর কি, বিপরীত কোণটা মাঝে মাঝে আসে। এই আরেকটা কোণ আসে, তাহলে বিপরীত কোণ, একান্ত কোণ, অনুরূপ কোণ। আরেকটা কোণ হচ্ছে সন্নিহিত কোণ, হ্যাঁ, সন্নিহিত কোণ। তো এইগুলো সবগুলো করে আমি একত্রে দেখাই, দেখেন, দেখে নিই। এটা লিখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। রবি সরকার বলছে আর মশা মরেছে, হ্যাঁ মরছে। ওকে, আচ্ছা, এই যে রেখা, উম, ধরেন এটা মনে করেন একটা কোণ, এটা এক্স হয়, তাহলে দেখেন এটাও কিন্তু এখানে এক্স হবে, এই কোণটা। ধরেন এটা 130 ডিগ্রি হবে, তাহলে এটা কি হবে? 130 ডিগ্রি হবে।
কি জন্য? এটা অনুরূপ কোণ বলে, এটা কি হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তো এখন দেখেন, মনে করেন এটা দেওয়া, ধরেন এটা বি প্রতিকূল, দুটো রেখা প্রচ্ছেদ করছে, তাহলে বলেন তো, ধরেন এখানে এ দিলাম, তাহলে এটাও এ হবে, এটা বি দিলে কি এটাও বি হবে, তাই না? এরকম না? এটা যদি বি হয়, তাহলে এই দেখেন এটাকে বি প্রতিকূল, এই কোণ এই কোণ সমান হবে, এই কোণ এই কোণ সমান হবে, এটা বি প্রতিকোণ বলা হয়। হ্যাঁ, আবার এই কোণ আর এই কোণ সমান হয়, এই কোণ এই কোণ সমান হয়, দেখেন যে বি এটা, আবার এই কোণ এবং এই কোণ সমান হয়, তাই না? এটা কত এ। দেখেন এই কোণ এই কোণ সমান না, এটাকে অনুরূপ কোণ বলা হয়, এগুলো অনুরূপ কোণ বলা হয়। এটা বি বি হয়, এটাকে তো এ এ হয়। তো দেখেন এটা এ সমান, এটা হচ্ছে অনুরূপ কোণ, আর এই বি এখানে সমান, এটা হচ্ছে কি অনুরূপ, এটা অনুরূপ কোণ, এটা এটা হচ্ছে একান্তর কোণ। তাই কর্নারে এই কোণ, তো এইগুলা হচ্ছে মানে যদি আপনি এভাবে চিন্তা করেন, একটা ত্রিভুজ ধরেন এই থেকে সমান্তরাল করছে, ধরেন এর সাথে এর সমান্তরাল, তো এখানে আরেকটা রেখা এখানে এখানে ক্রস, মনে করেন এই দেখেন সমান্তরাল, মানে এই যে এরকম করে একটা রেখা ক্রস করবে, দুটো রেখাকে, তখন এই যে এই কোণ এবং এই কোণটা হয়, এটা যদি 15 ডিগ্রি হয়, তাহলে মনে করবে এটাও 15 ডিগ্রি হবে, এরকম। এই জন্য আমরা এগুলা বেশি ইউজ হয় আর কি, বুঝলেন? তো যাই হোক, তাহলে এই কোণ সমান, এই কোণের বিপরীত কোণ, আর এই কোণ সমান, এই কোণ সমান, এটাকে অনুরূপ এটা হচ্ছে একান্তর কোণ, আর এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ সমান, এগুলো হচ্ছে কত? অনুরূপ কোণ। তো এই তিনটা কোণ আমি একসাথে দেখালাম। আরেকটা আছে, আরেকটা আছে হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত সন্নিহিত কোণ মানে হচ্ছে, লিখে রাখেন, দুইটি দুইটি কোণের, এসি টপ করে দাও তো, দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকলে দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকলে কোণ দুটি পরস্পর সন্নিহিত কোণ বা কোণ বলে। তো ধরেন এই যে আমি যে পুরো কোণ লিখলাম, দেখ বলেন তো, পুরো কোণ যদি লিখি, যেভাবে লিখেন না কেন, যে কোণ মেজারমেন্ট যেরকমই হোক না কেন, ধরেন এটা এ, এটা বি, এটা সি, ধরেন এটা ডি, এই যে এই কোণটা কি এ বি ডি, আবার এই কোণটা কি ডিবিসি না? এই বিডি বাহুটা কি সাধারণ না? সাধারণ মানে কমন আর কি, হ্যাঁ। তাহলে এই যে এই কোণ এবং এই কোণ, এই যে এ বি ডি কোণ লিখতে আপনার বিডি বাহু আসছে, ডিবিসি কোণ লিখতে এখানে বিডি বাহু আসছে, এই জন্য এই এ বি ডি কোণ এবং ডিবিসি কোণ এরা হচ্ছে কি সন্নিহিত কোণ। হুম, তাহলে এখানে এ বি ডি কোণ ও ডিবিসি কোণ এর সাধারণ হয় এটা সাধারণ বাহু BD। সুতরাং কোন দুইটি পরস্পর সন্নিহিত, কিন্তু বিপরীত কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ এইগুলো হচ্ছে সবসময় ওরা সমান ছিল, আর এই সন্নিহিত কোণ সমান হতে পারে না হতে পারে, হ্যাঁ। যদি এটা বলেন এটা 45, এটা 40, এটা সমান, মানে এটাও তাই। এই যে এই কোণ মিলে কি হচ্ছে দেখেন, এটা সাধারণ বাহু, এই কোণ এবং এই কোণের, এই যে এটা কি হচ্ছে সন্নিহিত কোণ, সমান হতে পারে, আবার এখানে এখানে আবার সমান হবে, বুঝতে পারছেন? এরকম, আবার এই কোণ, এরকম কোণ আপনি এরকম দাগালেন, এই কোণে এরকম সমান না, তাহলে আপনার এই সন্নিহিত কোণ মানে কখনো সমান হতে পারে, বাট আবার কখনো সমান না হতে পারে, কিন্তু বিপরীত কোণ, অনুরূপ কোণ এবং হচ্ছে একান্তর কোণ, এটা পরস্পর সমান হয়। সন্নিহিত কোণ হচ্ছে দুইটা কোণের যদি একই সাধারণ বাহু থাকে, মনে রাখবেন, এই দুটো কোণের সাধারণ বাহু এটা, এই দুটো কোণের সাধারণ বাহু এটা, এই দুটো কোণের সাধারণ বাহু এটা, এই দুটো কোণের সাধারণ বাহু হচ্ছে যে এটা, এই জন্য এই কোণগুলো হচ্ছে পরস্পর সন্নিহিত। ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার? সবাই চুপচাপ স্যার। স্যার ক্লিয়ার। জি স্যার, লিখছি।
স্যার শেষটা কি বাহু ডিডি সুতরাং কোণ দুটি পরস্পর সন্নিহিত কোণ, এইভাবে লেখাটা ডিডি নাকি বিডি স্যার? ওটা বিডি, বিডি চিত্র বিডি, দেখে ধন্যবাদ। বোঝেন দেখেন, ওই যে ওই বাহুটা মানে দুটো কোণ বলতে বিডি বাহুটা কমন হয়, এই জন্য এই বিডি বাহু কমন বিধে ওই দুটো পরস্পর সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণটা পরীক্ষা আসে, ডিরেক্ট ডেফিনেশনটা আসে। দেখেন এখানে যদি এরকম থাকে, ধরেন এই যে এখানে তিন বাহু যদি বাহু দিয়ে যদি আবদ্ধ ক্ষেত্র করি, মানে এরকম এটা ত্রিভুজ বলে। চার বাহু দ্বারা যদি কোনো ক্ষেত্র ড্র করি এটাকে চতুর্ভুজ বলে। পাঁচ বাহু দ্বারা যদি কোনো একটা ক্ষেত্র করি এটাকে পঞ্চভুজ বলে। যে কোনো ক্ষেত্রই হবে, মানে এভাবে এরকম এটাও হবে আর কি। তো ছয় বাহু দ্বারা কি ষষ্ঠ, তাহলে এটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ। এদেরকে এক কথায় কি বলে বলেন তো? এক কথায়, এক কথায় কি বলবে? বহুভুজ স্যার, বহুভুজ। বহুভুজ। কিন্তু এক কথায় কি বলবে? বহুভুজ বলবে। ভেরি গুড। কিন্তু এক কথায় বহুভুজ বলবে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে দুইয়ের অধিক বাহু দ্বারা যদি কোনো ক্ষেত্র হয় বা আবদ্ধ ক্ষেত্র হয় ওটাকে আমরা বহুভুজ বলি। তো ত্রিভুজ একটা বহুভুজ, চতুর্ভুজ একটা বহুভুজ, পঞ্চভুজ একটা বহুভুজ, সবগুলো বহুভুজ। এই বহুভুজের এটাকে বলা হয় পলিগন আর কি। বহুভুজের বিভুজের ভিতরের, আচ্ছা ভিতরে না লিখি, বহুভুজের মোট অন্তস্থ মানে হচ্ছে ভিতরে রাখি, অন্তস্থ কোণ, এই কোণটা কত হবে? কত হবে? n-2 ইন্টু হচ্ছে 180, 180। তো এখানে n মানে হচ্ছে, এখানে n মানে হলো বাহু সংখ্যা অথবা কোণ সংখ্যা বললেও হয়। এখানে n মানে হচ্ছে বাহু সংখ্যা বা কোণ সংখ্যা, ঠিক আছে? এখানে n মানে হলো বাহু সংখ্যা বা কোণ সংখ্যা, বাহু সংখ্যা বলতে পারে। তো ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ত্রিকোণ কত? 180 ডিগ্রি। তাহলে কয়টা বাহু বলেন তো? তিনটা। তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 1। তাহলে 180 গুণ করলে 180 হয়, এরকম। এই চতুর্ভুজের, ধরেন এর চতুর্ভুজ, এই চতুর্ভুজের প্রকরণ কত? 360 ডিগ্রি। কয়টা বাহু? 4টা। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। 2 180 গুণ করলে 360 হয়, এদের 360। পঞ্চভুজের কত? 540। কিভাবে? 5 থেকে 2 বিয়োগ করে 3 হয়, 3 এবং 180 গুণ করলে 540 হয়। যদিও আমার এগুলো মুখস্থ, আর তারপরে আমি বের করে আমি দেখালাম যে এটা এভাবে। ওকে। আর তাহলে আবার এন দিয়ে আর বহুভুজের একটি অন্তস্থ কোণ কি হবে? কে বলতে পারবেন বলেন তো? যদি একটা অন্তস্থ কোণ বের করি তাহলে কি হবে? কে বলবেন? কি হবে বলেন? স্যার স্যার ভাগ বাহুর সংখ্যা। হুম, স্যার n-2 ইন্টু 180/n। জি। স্যার এখান থেকে একটু বোঝালে আর একটু স্যার ভালো হতো স্যার, আচ্ছা, প্লিজ। বলেন তো ত্রিভুজের টোটাল কোণ কত? ত্রিভুজের 3। তিনটা কোণ। 3টা। আচ্ছা, তাহলে 3টা। এখন যদি বহুভুজের একটি অন্তস্থ কোণের মান কত, তাহলে n-2 ইন্টু 180 কে আপনি n দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, তো এটা কি এখানে, সূত্র স্যার? হ্যাঁ, যদি আমি বলি এখানে ত্রিভুজের টোটাল কোণ হচ্ছে 180, যদি বলি সমবাহু ত্রিভুজের একটি অন্তস্থ কোণের মান কত? একটা সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি। 60 ডিগ্রি। কারণ 3টা বাহু সমান, 3টা কোণ সমান মানে কি? 3টা বাহু সমান, তাহলে 3 দিয়ে ভাগ করলেই হবে। এই 3টা হচ্ছে কোণ অথবা মানে বাহু, বুঝতে পারছেন? এই বাহু সংখ্যা আর কোণ সংখ্যা কি? একটা ক্ষেত্রে যে কয়টা বাহু থাকে সে কয়টা কোণ থাকে। একটা ক্ষেত্রে যদি 10টা বাহু থাকে তো 10টা কোণ আছে। একটা ক্ষেত্রে দেখেন ত্রিভুজের কয়টা কোণ? 3টা বাহু আছে। চতুর্ভুজের কয়টা কোণ? 4টা বাহু আছে। পঞ্চভুজের কয়টা কোণ? 5টা বাহু আছে। তো বাহু আর কোণ সংখ্যা একই। তো এটা লিখতে হবে আপনার এখানে যে সুষম, এই কথাটা লিখে রাখতে হবে। সুষম মানে হচ্ছে কি বলেন তো? সমান, মানে গুলো রেগুলার। সমান।
সমান বহুভুজের একটি অন্তস্থ কোণ, ধরেন ত্রিভুজের কথাই বললেন, ত্রিভুজের কি 180 কে 3 দিয়ে ভাগ করলে কি হবে? যেমন বর্গক্ষেত্র কি সবগুলো কি সমান না? তাহলে 360 কে 4 দিয়ে ভাগ করলে কি হবে? 90 হবে, প্রত্যেকটা কোণ 90। তাহলে এখানে n-2 × 180 ডিগ্রিকে আপনি কি করতে হবে? এখানে n দিয়ে ভাগ করলে আপনার আনসার। হ্যাঁ, n মানে বাহু সংখ্যা বা কোণ সংখ্যা, n দিয়ে ভাগ করলে হবে। তো এটা হচ্ছে আপনাকে গতানুগতিক একটা সূত্র দিতে। তারপরে অনেক ট্রিক্স আছে, আমি বলে দিব যে এইভাবে চিন্তা করলেও আপনি মুখে মুখে করবেন, এটা ক্যালকুলেশন করা লাগবে না। এটা তা বহুভুজের ক্ষেত্রে হলো। আর এখন যদি আমি লিখি যে বহুভুজের মোট বহিস্থ কোণ, বহুভুজের মোট বহিস্থ কোণ হচ্ছে কত? এটা আর বের করার দরকার নেই। যে কোনো ক্ষেত্রের বহিস্থ মোট কোণের পরিমাণ, যে কোনো ক্ষেত্রে বহিস্থ মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি, যে কোনো ক্ষেত্রে। শব্দ করেন না, যে কোনো ক্ষেত্রে কি বললাম? বহুভুজের মোট বহিস্থ কোণ 360 ডিগ্রি। স্যার মোট বহিস্থ কোণ নাকি একটা বহিস্থ কোণ? দেখেন, বহুভুজের মোট বহিস্থ কোণ হচ্ছে 360 ডিগ্রি, টোটাল কোণ, হ্যাঁ টোটাল কোণ। আর সুষম বহুভুজের একটি বহিস্থ কোণ কত হবে বলেন তো, কে বলবেন? 360/n। 360 বাই কত হচ্ছে? n। n। যে কোনো ক্ষেত্রে আমি ত্রিভুজে চিন্তা করি, সহজ সহজ জিনিসে চিন্তা করি। ত্রিভুজের টোটাল কোণ কত? 180 না বলেন? এটা যদি আমি বহিস্থ মানে এটা যদি বাড়ায় দেয়, এখানে যদি বাড়ায় দেয়, এখানে যদি বাড়ায় দেয়, এগুলো এগুলো কি বহিস্থ কোণ? হ্যাঁ, ধরেন এটা আমি ধরেন এটা 50, এটা কত 60, এটা কত 70। আগে হিসেব করে দেখেন, 50, 60, 70 মানে কত? এখানে 180 ডিগ্রি মিলেছে। এটা যদি 70 হয়, বলেন তো এই কোণটা কত হবে? কে বলবেন? এটা কত হবে? 110। ওই তো 100, টোটাল তো 180, তো এই সরল কোণ তো 180। হ্যাঁ, তাহলে এটা 110। এটা 60 হলে কত হবে? এটা 120 হবে। 120। এটা যদি 50 হয়, হ্যাঁ এটা 50 হয়, তাহলে এটা কত হবে? 130। তো 130, 120, 110 যোগ করলে 360 হয়। বুঝতে পারছেন? এটা শুধু ত্রিভুজের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই হবে এই। আর সুষম মানে হচ্ছে যে সুষম বহুভুজের একটা অন্তস্থ কোণ মানে কি, এই 360 কে সবসময় কি করবেন? n দিয়ে ভাগ করবেন। এই অন্তস্থ কোণ আমার ভেরিয়েশন আছে, বা বহিস্থ কোণের কোনো ভেরিয়েশন নাই, ওটা ফিক্স করা 360 ডিগ্রি, মনে রাখবেন এটা। ওকে, মনে রাখবেন। ধরেন এই পঞ্চভুজের মোট কোণের মান কত? ভিতরের কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, কত হয় বলেন তো? এটা 540 ডিগ্রি হয়। দেখেন, 5 থেকে আপনি 2 বিয়োগ করেন, কত হবে? 3 হবে। 3 180 গুণ করলে কত হবে? 540 হবে। আর আপনি যদি এভাবেও চিন্তা করেন যে ত্রিভুজ 3টা বাহু যদি 180 হয়, তারপরে কি হচ্ছে? চতুর্ভুজ কত? 360 না? তাহলে এক বাহু বাড়লে 180 যোগ হয়। বুঝতে পারছেন? তাহলে ত্রিভুজ মানে 180, ত্রিভুজ থেকে কয় বাহু বেশি বলেন তো? কয় বাহু বেশি? 2 বাহু স্যার। তাহলে দুটো 180 যোগ করবেন, তাহলে 360 যোগ করেন, তাহলে 180 থেকে 360 যোগ করলে কত? 540 হয়। মানে এরকম করে আপনি 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 ডিরেক্ট মুখে মুখে করতে পারবেন। মানে একটা বাহু বাড়বে, ত্রিভুজ থেকে যদি একটা বাহু বাড়ে তাহলে 180 যোগ করবেন, ত্রিভুজ থেকে দুটো বাহু বাড়লে তাহলে 180 যোগ করবেন, দুটো 180 যোগ করবেন, ত্রিভুজ থেকে 3টে বাহু বাড়লে তাহলে 3টে 180 যোগ করবেন। এইভাবে আপনি মনে রাখতে পারেন। আর এটাকে সূত্র দেওয়া আছে। তো সবচেয়ে ভালো হয় আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন আপনি ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এটা হলো, হ্যাঁ এটা হলো। তো এটা থাকে, আমি এটা মুছে দিলাম না, এটা থাকলো। আরো আছে, সপ্তম ভুজের কত হয়, ষষ্ঠ ভুজের কত, এটা আমার মুখস্থ। হ্যাঁ, তারপর আমি দিলাম না কিছুর জন্য, যে আমার বেশি করে প্র্যাকটিস করি আর কি। হ্যাঁ, বারবার একই জিনিস পড়ার দরকার নাই। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, মানে এই ত্রিভুজ হওয়ার কিছু শর্ত আছে। ত্রিভুজ হওয়ার শর্ত আছে। তো ত্রিভুজ 3টা বাহুর মান দিলেই যে আপনি ত্রিভুজ হবে কোনো কথা না। ত্রিভুজ হতে গেলে একটা কন্ডিশন আছে, হচ্ছে কি, ত্রিভুজের শর্ত হচ্ছে যে কোনো দুইটি বাহুর, মানে ত্রিভুজের 3টা বাহুর যে কোনো 2টা বাহুর আর কি, যে কোনো 2টা বাহুর যোগফল বা সমষ্টি বলেন, হ্যাঁ সমষ্টি, যে কোনো আসতেছি, যে কোনো দুইটি বাহুর
যে কোনো দুইটি বাহুর সমষ্টি, যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। বুঝতে পারছেন? এই আর কি, হ্যাঁ, আমার ভাষায় লিখলাম। আর 2 নম্বর হলো যে কোনো দুইটি বাহুর বিয়োগফল মানে পার্থক্য। হ্যাঁ, বিয়োগফল মানে পার্থক্য বা অন্তর বলে। হ্যাঁ, পার্থক্য, পার্থক্য এই তৃতীয় বাহু থেকে কি হবে? ছোট হবে, মানে তৃতীয় বাহুটাই বড় হবে। এই জিনিসটা মনে রাখবেন। তারপর ত্রিভুজ নিয়ে অনেক কিছু বলা যায়, একদম দেখে দেখে করে। জ্যামিতি যদি আসে, ধরেন জ্যামিতি থেকে 4টা ম্যাথ আসলো, তাহলে এই 4টা ম্যাথ করতে আপনার 1 মিনিট লাগতে পারে, 1 মিনিট লাগবে। কোনো কোনো ক্ষেত্রে 1 মিনিটের কমও লাগতে পারে। আর যারা পারবে না তাদের তাদের 2 মিনিট ধরেও হবে না। স্যার হুম, স্যার একটা কথা বলতাম। মাত্র একটা কথা বলবেন? জি স্যার। বলেন। স্যার বহুভুজের মোট অন্তস্থ কোণ যেটা সূত্র দিয়েছেন, আবার বহুভুজের মোট অন্তস্থ একটি কোণের সূত্র তো একই দিয়েছেন স্যার। ওই তো এন দিয়ে ভাগ করছি শুধু। মানে দোনোটারে তো এন দিয়ে ভাগ, একই সূত্র হয়ে গেছে তো জি স্যার। জি। স্যার মোট আর একটি কি একই সূত্র আনি স্যার? তো ওই সূত্র কি এক হয়েছে? এন দিয়ে ভাগ করছি না একটা সূত্র। স্যার এর দোনোটাতে এন দিয়ে ভাগ, প্রথমটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি পরে আবার ভাগ এন দিয়েছেন তো স্যার। ওটা ওই প্রথমটাকে পিএস কে ওইটা এন দিয়ে ভাগ করছি। হ্যাঁ, পরে দিয়েছিল প্রথমে ভাগ, প্রথমে প্রথমে পিএস কে এন দিয়ে ভাগ করছি, আর পরে আলুকে তারপরে এন এন দিয়ে ভাগ দিয়েছিল, করছি। বুঝতে পারে নাই। জি জি জি। তা আলাদা না, এন মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, আর হচ্ছে পরেরটা 360 কে আমি এন দিয়ে ভাগ করছি। ওকে, সমস্যা নেই। তাহলে এটা ত্রিভুজ হওয়ার সত্য। দেখেন, এই যে দেখেন, ত্রিভুজের মোট অন্তস্থ কোণ এত, সুষম বহুভুজের একটা অন্তস্থ কোণ এত, আর বহুভুজের মোট বহিস্থ কোণ এই 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 জিনিস আমি সবসময় আমি এটা ইউজ করব। এই প্রথমটা 180 ভাগ এন দিছেন না, পরেরটাও আবার 180 ভাগ এন দিছেন তো স্যার। জি, তাই তো দিব। তো স্যার ওটা তো হচ্ছে মোট, এটা হচ্ছে একটি স্যার। হ্যাঁ, এই জন্য এন দিয়ে ভাগ করছি। হ্যাঁ। ওইটা 180 ভাগ এন দেয় না, এন ইকুয়াল টু বাহু সংখ্যা লিখেছে স্যার, ও স্যার, জি ওইটা স্যার। ভাগ না। ও আচ্ছা, এটা বুঝেছেন? আচ্ছা, আচ্ছা। জি স্যার, জি স্যার, আচ্ছা ঠিক ওটা আছে এনে স্যার। পড়েছে, এর মানে বাহু সংখ্যা। জি স্যার, এখন আপনি কি পরে আসছেন? না আগে ছিলাম স্যার, ওই এ চিহ্ন তো বাঘ চিহ্ন হয় স্যার, আচ্ছা, এই জন্য। আরো কিছু ত্রিভুজ সম্পর্কে বলবো, বাট আমি করি আর কি। হ্যাঁ, এই এখান থেকে বলবো আর কি। এগুলো নোট করে লিখে রাখবেন। হ্যাঁ, ডিরেক্ট বারবার নোট করতে ভালো লাগে না। তো দেখেন এখানে প্রথমে কি লেখা আছে দেখেন, এর সবগুলো কোশ্চেন পড়বো আর কি। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরীত কোণকে অপরটি কি বলে? বলেন তো, আপনারাই বলেন তো। স্যার বল- বিপরীত কোণ। বিপরীত কোণ বলে। ওকে, বিপরীত কোণ বলে। হ্যাঁ, তাই না? এই যে। তানিয়া কি মাত্র জয়েন করলেন? স্যার আমি আগে থেকেই জানি। আগে থেকে আসছেন? আচ্ছা। আপনার কয়টা বেবি? স্যার 2টা। আরেকটা বড় বেবি না, মেয়ে জি বেবি? স্যার, জি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি লাগে? 2টা মেয়ে বেবি আছে? না স্যার, একটা মেয়ে একটা ছেলে। একটা মেয়ে একটা ছেলে? জি আচ্ছা, স্যার। এই কোনটা কি ছেলে? জি স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। তো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরীত কোণকে অপরটি কি বলা হয়? বিপরীত কোণ বলা হয়। তো আপনি তো চাকরির চেষ্টা করেছেন ভালো, তো আপনি তো লাইফে তো অনেক কিছু পেয়ে গেছেন। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে পেয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে সুন্দর। এখন তার শুধু মেয়ে চাকরি বড় হলেই হয়ে হবে। গেছে, হ্যাঁ, চাকরিটা তার মেয়ে তো বোনাস, বড় হয়ে গেছে আবার। চাকরিটা বোনাস। হ্যাঁ, স্যার মেয়েদের সময় হচ্ছে, সেটাই লাস্ট টাইম আমার। মেয়েদের হচ্ছে যে সবচেয়ে বড় হচ্ছে যে মেয়ে মেয়েরা কি করবে, বেবি বর্ন করবে, এটা হচ্ছে মেয়েদের মেইন আর কি। বুঝতে পারছেন? এই তো এটাই আর কি, মানে প্রত্যেক নারীর স্বপ্ন যে তার একটা বেবি থাকবে। তো যাই হোক, আল্লাহ তাআলা সকল নারীদের আশা পূরণ করে, দোয়া করি। যাদের নাই তারা বোঝে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, দেখেন, দুই মানে মানে আল্লাহ যা দিছে তাই নিয়েই
মানে কৃতজ্ঞতা থাকা উচিত। এখন আপনি চেষ্টা করবেন, যদি রিজিকে থাকে হবে, না হলে না হবে, বাট আপনি পড়াশোনা করলে শিওর চাকরি হবে, এটাই ইনশিওর করতে পারি আর কি। 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কি বলেন? 2 সমকোণ মানে কি? 2 সমকোণ বলতে 180, তাই না? সমকোণ বলতে 180 থেকে বড় আর 360 থেকে ছোট, কি হবে? প্রবৃদ্ধ কোণ। আমি বলেছিলাম, মনে আছে তো না? আচ্ছা, প্রবৃদ্ধ কোণ। এটা এগুলোর মধ্যে কোনটাই পড়ে না। শুক্রকোণটা কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। ষূলকোণটা কি 90 থেকে বড়, 90 ডিগ্রি থেকে পুরো সম্পর্কে ওটা আলাদা কাজ। ওটা তো আলাদা আছে। ওটা দুইটা কোণ মিলে হয়, মানে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওটা আলাদা প্রবৃদ্ধ কোণ। একটি কোণে মানে 180 হলে একে কি বলে বলেন? সূক্ষ্মকোণ স্যার। একটি কোণের মান 150 হলে কি বলে? স্থূলকোণ। দুটি ত্রিভুজের কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের সমষ্টি কি বলে, বা তাদের একটিকে অপরটি কি বলে? পূরককোণ স্যার। হ্যাঁ, ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণ 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা পূরককোণ বলবো, আর যদি 180 হয় সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সম্পূরক বলবো। আর সন্নিহিত বলবো কখন বলবো? দুইটা কোণে যদি একটা সাধারণ বাহু থাকে, তাই না? আলাদা থাকে, হ্যাঁ। এই কোণ 50 ডিগ্রি, তাহলে পূরককোণ কত হবে? 40। 40। ভেরি গুড। 90 ডিগ্রি কোণের সম্পূরককোণ কত হবে? স্যার 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? 90 ডিগ্রি সম্পূরক মানেই তো 180। বলেন কি হয় বলেন? 90 ডিগ্রি 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। হ নাম্বার স্যার হ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ মনে থাকে না, রুবি সরকার বলছে, সমস্যা নাই, ওইগুলোও পারবো। কেন্দ্রস্থ কোণ তো বড় হবে, এটা তো দেখলেই পাওয়া যায়, চেহারা দেখলে পাওয়া যায় না বলেন? তো কেন্দ্রস্থ চেহারা দেখলে পাওয়া যায় না, ধর এটা বৃত্ত, হ্যাঁ। এই বলেন, বৃত্তের সাথে যে কোণটা হয়, হ্যাঁ, এটা হচ্ছে কি, বৃত্তের সাথে যে কোণটা হয়, বৃত্তের সাথে, সেই কোণটাকে আমরা বলি পরিধস্থ কোণ বা কেন্দ্রস্থ। এখন চিত্র দেখে দেখে করেন, বলেন তো যে এই কোণটা শুধু জাস্ট এইটুকু, আর এটা কত বড় স্যার দেখছেন? বোর্ড দেখতে পাচ্ছেন না, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে? স্যার। জি স্যার। তাহলে 1 মিনিট চিল করেন, আমরা আসতেছি তাহলে ঠিক করে। ওকে স্যার। কথা একটা করব। বলছিলাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ এটা থাকে না, চেহারা দেখলে বোঝা যায় যে এই যে এটা বৃত্তস্থ কোণ, হ্যাঁ, এটা ছোট না, এটা তো বড়, বুঝতে পারছো, বড় এটা। তো এই জন্য মানে এই কোণটা হচ্ছে ওই কোণের ডাবল, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মনে রাখবেন। আর এখানে, আচ্ছা, এটা যখন বৃত্ত বরাবর তখন বুঝাবো। তো এটা হয়ে গেল 90 ডিগ্রি হবে। দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটি মান 25 ডিগ্রি, অপরটির মান কত হবে, কে বলবেন? বলেন বলেন। ওপেন করে দিছো? পঞ্চান্ন ডিগ্রি। 55 হবে। 55 ডিগ্রি। 55 ডিগ্রি। এই কোণ বিকোণ পরস্পর সম্পূরক কোণ, তাহলে এই কোণ যদি এত হয় তাহলে বিকোণ কত হবে? কাজ করে বলেন। 65 ডিগ্রি। 65 ডিগ্রি। 65 দুটি ডিগ্রি। সম্পূরক কোণের অনুপাত এত হলে কোণ দুটি কত? কি হয়, কে কিভাবে বলবেন? আনসার না, কে কিভাবে বলবেন বলেন, মানে আপনি কিভাবে বের করবেন কোশ্চেনটা, আনসারটা? এটা সম্পূরক কোণ। আর 5 বলেন বলেন, শুনতে পাচ্ছি না, একজন বলেন। তার এটা যোগ করে মানে 36 হবে। 36 ভাগ 180, 1 ভাগ 5, তারপরে 5 দিয়ে 13 আর 23 রে গুণ করলে তারপর ওয়াও, নাচছেন, আমি তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, ভালো করে পারছেন, গ্রেট। তারপর আসমা আক্তার বলেন। স্যার এটা 115 আর 65 হবে। বের করছেন কিভাবে? এটা 30 115।
180 গুণন 23 ভাগ 36, 180 গুণন 13 ভাগ 36। 180 গুণন আচ্ছা ওকে, ঠিক আছে, শব্দ করেন না। যদি সম্পর্ক কোনো অনুপাত আছে, তার মানে এই দুটো কোণ মিলে তো আপনার 180 হওয়া লাগবে, সম্পর্ক মানে 180। তাহলে বলতে পারেন 23 ভাগ আর 13 ভাগ মানে কত হচ্ছে, বলেন তো? 36 ভাগ। এই 36 ভাগ মানে 180, তাহলে 1 ভাগ মানে কত বের করতে হবে। তাহলে 23 ভাগে কত, 5 23 কত হয়, আর 5 13 কত, 5 13 কত হয়, এইটা। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনার এখানে এই প্রথম কোণটা হবে 23, আর এখানে কত 36 ইন্টু 180, এটাও বলেছিল অনেকেই এটা। আর অনেকে বলছে যে 13 ইন্টু কত 36 ইন্টু কত 180, এটাও একই কথা হবে, একই কথা। বাট এটা মুখে করতে পারলে ভালো, যে 23 ভাগের 13 ভাগ মানে কত হচ্ছে 36 ভাগ 36 ভাগ মানে কত এত, 1 ভাগ মানে এক্স আর কি, মানে সত কত 23 আর 13 এক্স সমান সমান 36 এক্স সমান সমান এত, তাহলে এটা মান বের হয়ে আসবে ডট ডিটেলস আর কি। আচ্ছা হয়ে গেল। এরপরে দুটি কোণের একটা সাধারণ বাহু থাকলে কোণ দুটি কি বলেন? সন্নিহিত কোণ। Very সন্নিহিত good. কোণ। সন্নিহিত কোণ হবে 270 ডিগ্রি মাপের কোণটি কি? 270 হচ্ছে প্রবৃত্ত কোণ। প্রবৃদ্ধি কোণ। একই দিব দুটি কোণের পরিমাণ এত এত হলে ত্রিভুজ কোণ ধরনের? সমকোণী। কিভাবে বুঝলেন, একজন বলে কিভাবে বুঝলেন? স্যার, স্যার দুইটা মিলে 90, বাদ বাকি 90 আছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণ মিলে 90 হচ্ছে, তাহলে আরেকটা কোণ অবশ্যই 90। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণ ত্রিভুজ বলে, এভাবে বলবেন। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণ ত্রিভুজ বলে। ওটা পড়াবো, একটু পর পড়াবো, একটু আগেই রাখবো আর কি, আপনাদের পড়াটা একটু আগে রাখবো। ত্রিভুজ সম্পর্কে অনেক কিছু বলবো, তো এই জ্যামিতির মেইন বিষয়টা হচ্ছে ত্রিভুজ আর কি। ত্রিভুজকে ফোকাস করে সবকিছু করি আমরা। হ্যাঁ, আমরা চতুর্ভুজ, ত্রিভুজকে ফোকাস করে চতুর্ভুজের ম্যাথ করি, ত্রিভুজকে ফোকাস করে আমরা হচ্ছে বৃত্তের ম্যাথ করি, মানে সবকিছুরই আর কি। তো ত্রিভুজটা থেকেই যায়, এই জন্য ত্রিভুজটাকে ভালো করে আমরা পড়ি আর কি, বিশেষ করে সমকোণ ত্রিভুজের জিনিসগুলো আর কি। তো একটি ত্রিভুজের 3টা কোণ থাকে, 2টো কোণ দেওয়া আছে, একটা 35 একটা 55, এই দুটো মিলে 90। আর তৃতীয় কোণটা তাহলে 90 হতে হবে, যেমন 180 যেহেতু। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ এখানে একটা। আর সমবাহু এগুলো তো জীবনে সমবই না। আর সমবাহু কেন হলো না, সবগুলো বাহু সমান না। স্থূলকোণী কেন হলো না, স্থূলকোণী কেন না, যে ত্রিভুজের বলেন স্থূলকোণী কেন হলো না, কেন বলবেন, বলেন তো, কে বলবেন? 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণ নাই। 90 ডিগ্রি থেকে কোনো বড় কোনো কোণ নাই, সমদ্বিবাহু তো দুটো বাহু নাই। আচ্ছা, ভেরি গুড। একই সমকোণী ত্রিভুজ সমকোণের পার্থক্য 6 ডিগ্রি হলে কোণের মান কত, কোণের মান কত? এটা আমাকে বলবেন যে কিভাবে বের করছেন, আনসার ম্যাটার না, একজন করে বলেন, শব্দ করবেন না প্লিজ। স্যার 90 বিয়োগ যার থেকে ইয়ে 6 আসে আমাকে বলে দাও আর তো, 2 দিয়ে যার থেকে ভাগ। সাউন্ড আসছে বলো তো। রিমা আফরোজ, আপনার কাছ থেকে সাউন্ড আসে, আপনি মিউট করেন। স্যার আমি বলি, জি বলেন। স্যার 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে 84 ডিগ্রি, তারপরে 84 রে 2 ভাগ করে 42, তারপরে 42 হচ্ছে ছোট, আর 42 রে 6 যোগ করে হয় 48, 48টা হচ্ছে বড়, তাহলে এখানে হবে 42, এখানে মান। আচ্ছা তারপর আপনি বলেন, আপনার কথা করে লিখে আর কি। হ্যাঁ বলেন তো কি করবো, পার্থক্য 6, তাহলে এটা কি হবে, বলেন বলেন দ্রুত বলেন। 90 থেকে 6 বিয়োগ করবো, স্যার 90 ডিগ্রি থেকে 6 বিয়োগ হবে। 84 থেকে মানে এটা ভাগ করব, 2 ভাগ করব, 2 ভাগ করলে হচ্ছে যে 42, একটা আসছে তারপরে 48 42 থেকে মানে 6 যোগ করব, যোগ করলে হয় 48, তো এটা Wow. 48 থেকে না, 42 ক্ষুদ্রতম হচ্ছে চাইছে 42 হবে, 6 যোগ করা লাগবে না, ক্ষুদ্রতম না, চাইছে very good. 42 হবে। সুন্দর, যদি বড় বলতো তাহলে 48 হতো। জি স্যার। অনেক তো জোস। এবার কিন্তু দ্বিতীয় ধাপে এরকম একটা কোশ্চিন আসছিল, লেখা ছিল যে কলমের মূল্য আর জন্য কিসের মূল্য ছিল একটা আর্টের থেকে এত টাকা বেশি। হ্যাঁ, তো তো ওটা এভাবে করলে কিন্তু সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডে হয়ে যেত। অনেকে সমীকরণ ধরে করছে, করছে, কিন্তু আমি যখন সলভ করতেছি তখন আমি এভাবেই লিখছি, এইভাবেই করছি। তাহলে ওই ম্যাথটাও 10 সেকেন্ডে পারতেন, ওরকম ম্যাথ আসলে। আচ্ছা আমি তাহলে একটা ম্যাথ ধরি, তাহলে এটা ভাইবে তো মাঝে মাঝে ধরে, যারা ম্যাথ স্টুডেন্ট তাদেরকে ম্যাক্সিমাম ধরে আর কি। সে যে মনিরা নেট প্রবলেম দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, ওকে। তাহলে বলেন তো 100 টাকাকে 2 জনকে ভাগ করে দিবেন যেন একজন আরেকজন থেকে 1 টাকা বেশি পায়, বলেন তো কত টাকা, কে কত টাকা পাবে?
টাকা একজন হচ্ছে একান্ন। আর একবার বলেন স্যার প্রশ্নটা। 51 টাকা স্যার, একান্ন। একজন 51 আর একজন 49। একজন এখানে আরেকজন 49 হলে কি তাহলে একজন আরেকজন থেকে কি 1 টাকা বেশি পেলো? আমি কি উনি বললে হবে না, তো লজিক্যাল বলতে হবে। 49.5 আর একটা হবে 50.5। কে আপনি বলছে এটা? না স্যার, আমি তানিয়া বলছি। হুম। আচ্ছা, তানিয়া বলছেন না? আচ্ছা বলেন তো, ওই যে আপনি বললেন না এটা এই মেয়েতে সলিউশন কে দিল বলেন? স্যার আমি কি নাম? নাসরিন আমিন। আচ্ছা, এই যে বললাম দুজন মিলে আমি এবং আপনি 100 টাকা ভাগ করে নিব। জি হ্যাঁ, আপনি 1 টাকায় বেশি নিবেন। তাহলে বলুন তো কে কত টাকা, আপনি কত টাকা পাবেন, আমি কত টাকা পাবো? স্যার 49 48, স্যার 48 করে পাবো। তাহলে এটা হলো বলেন? 49 তাহলে এই ম্যাথের সলিউশন কেমনে করছেন বলেন, এই ম্যাথের সলিউশন? স্যার 100 থেকে -1, তারপর 2 দিয়ে ভাগ। হ্যাঁ, তাও তাই তো, উনি এই ম্যাথটা পারলো আর এই ম্যাথ পারতেছেন না, কথা হলো। তাহলে তো আপনি যে দ্বিতীয় ধাপে যে ওই কোশ্চেনটা আসছে, আবার বলেন। 100 টাকা দুইজনকে ভাগ করে দিবেন, একজন থেকে বেশি, আরেকজন থেকে বেশি 1 টাকা বেশি হবে। জি স্যার। আগে 1 বিয়োগ করে দিতে হবে, তারপর 2 ভাগ করে একজনকে 1 টাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত টাকাটা রেখে দিতে হবে অন্য কোথাও। ওকে, তাহলে এখানে ওই যে 100-কে আপনি 1 বিয়োগ করে দিন, কত 99 হলো। তো একজন তো 1 টাকা তো একজনকে বেশি দেবে, এই জন্য তো এক্সট্রা করছেন, তাই না? আর শুধুমাত্র পার্থক্য 6, তো একজন তো 6 বেশি হবে, এই জন্য তো এক্সট্রা করছেন, তাই না? এখন এটাকে ভাগ করলে কত হবে? 49.5 হবে একটা, আর 49.5 হবে। একজনকে 1 টাকা দিয়ে দেন, তাহলে কত হবে? 50.5 হবে। এই একটা 50.5, একটা কত 49, দেখেন এটা যোগ করলে 100 টাকাই হয়। একটা হবে 49.5, একটা হবে 50.5। নাসরিন আক্তার লিখছে, ঠিক, আকলিমা আক্তার লিখেছেন। ওকে, এই জিনিসগুলো মনে রাখতো এখানে। ধরেন টাইপ 1, এই জিনিসগুলো শিখতে হয়, ক্যালকুলেশন ট্রিক্স এগুলো, হ্যাঁ মনে রাখবেন, সবগুলো জানতে হয়। আপনার আনসারটা জানেন বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কতভাবে সলিউশন করলেন। হ্যাঁ, এগুলো করলে বিভিন্ন ম্যাথে কাজে লাগে, বিভিন্ন এতে কাজে লাগে। একটা সমগতির ভিতরে সূচকের মধ্যে পার্থক্য 6। পার্থক্য মানে কি, একজন আরেকজন থেকে 6 টাকা, 6 বেশি, 6 ডিগ্রি বেশি বা 6 ডিগ্রি কম, তাই না? আমি আমার এবং আপনার পার্থক্য 10 টাকা, তার মানে কি যে কোনো একজন 10 টাকা কম অথবা 10 টাকা বেশি, ব্যাপারটা এরকম না? এই তো এখানে এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা যদি আপনি এক্স ধরেন, বলেন তো এটা কত হবে? বলতে পারেন যে এখানে ধরেন এটা এটা এক্স, বলতে পারেন x+6 বলতে পারেন, তাই না বলেন? অথবা x-6 বলতে পারেন। এই দুটো মিলে কত? তাহলে এই দুটো মিলে কত হবে বলেন তো, কে বলবেন? 90 90 হবে। হ্যাঁ, তাহলে 2x সমান সমান কত হয়? 84। তাহলে x সমান সমান কত হবে? 42। এই 42, তাহলে তার ছোট কোণ এত, আর বড় কোণ কত হবে? তাহলে 6 যোগ করতাম 48 হতো, তাহলে আনসার একটা হয়ে গেল, যেহেতু ছোট কোণটা আনসার হয়ে গেল। টাইপ 2 দেখেন, টাইপ 2 ধরেন এই যে এখানে আপনার এখানে ধরেন আমি ধরলাম এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। তা আমরা জানি দুইটা কোণে হচ্ছে, এই দুইটা কোণের যোগফল কত বলেন তো? x+y কত হয়? 90 ডিগ্রি না বলেন? আর এই দুটো কোণের পার্থক্য কত? x-y পার্থক্য কত? 6 না বলেন? তো আমি আপনাদের শিখেছিলাম না, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটা কত হবে? দুটো যোগ করে দিতে ভাগ। আর ছোট সংখ্যাটা কত হবে? ওয়াই কিন্তু ছোট সংখ্যা, কিন্তু দুটো বিয়োগ করে দিতে ভাগ। তার মানে দুটো বিয়োগ করলে কত? 84, দুটো ভাগ করলে কত? 42 হয়। তাহলে ডিরেক্ট আনসার হয়ে গেল, তাই না বলেন? আর তো আছে ওই যে কিছুক্ষণ আগে যেটা করলাম, টাইপ 3 তো আছে। ও টাইপ 1 টাইপ 2 কি বুঝতে পেরেছেন? স্যার। এই জি দুটো, স্যার। তো এইগুলো ক্যালকুলেশনে বুঝবে না, এগুলো বিভিন্ন ম্যাথে কাজে লাগে। স্যার টাইপ 2টা একটু বুঝুন।
পরে আমি যাবো। জি স্যার। পারে কিন্তু বলে উঠে। শব্দ করেন না, শব্দ করেন না। একটা সুষম বহুভুজের 12 সংখ্যা 12 হলে প্রত্যেকটি কোণে বহিস্থ করে পরিমাণ করতে কে করবেন এটি দেখি। আপনাদের ভিতর থেকেই বের করে ফেলি, হ্যাঁ, আনসার গুলা, তাহলে এটা মনে থাকবে, আপনারা রিসার্চ করেন, তাড়াহুড়ো করার দরকার নেই। স্যার একটি বহিস্থ কোণ হচ্ছে 360, তারপরে বাহুর সংখ্যা n, এটা দিয়ে ভাগ করলে তারপরে 30 বের হয়ে যাবে। কি বলেন? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। 30 ডিগ্রি স্যার। তাহলে কি করছে, একই সুষম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 12, প্রত্যেকটি বহিস্থ কোণে পরিমাণ করতে, তাহলে কি করতে হবে? স্যার একটি বহিস্থ কোণ বের করবো আর কি 360/n। হ্যাঁ, 1.5/n। তাহলে জি, একটি n বহিস্থ কোণের মান কত বাহুর হবে? দিয়ে এই যে মনে আছে তো, নাকি মনে আছে তো? একটি বহিস্থ কোণের মান কত হবে? 360 কে n দিয়ে ভাগ করবেন, ওকে? 360/n। হ্যাঁ, যদি কোণ দেওয়া থাকে তাহলে কি করতাম, মানে এই 360 কে কোণ দিয়ে ভাগ করতাম, তাহলে n পেয়ে যেতাম। এই কোণ দেওয়া থাকে, তার মানে কি এই nটা এখানে থাকবে, এই কোণটা নিচে থাকবে, তাই না বলেন? জি স্যার। এটা তো সমীকরণ তো একটা। তাহলে এটাই আর কি। তো এখানে বলছে যে এখানে 360 ডিগ্রি আমি জানি টোটাল কোণ, আর 12 দিয়ে ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি হবে। আনসার হবে কত? 30 ডিগ্রি। তাহলে আমার যেহেতু বহিস্থ কোণ বের করতে সুবিধা হচ্ছে, এই জন্য আমি অন্তস্থ কোণ দেওয়া থাকলেও কিন্তু বহিস্থ কোণ বের করতে পারবো। কিভাবে বলেন তো? ধরেন ধরেন যে কোনো একটা ক্ষেত্র হোক, এটা হোক, এটা হোক, যে কোনো একটা ক্ষেত্র হোক, হ্যাঁ, যদি বলে এই কোণের কি হচ্ছে অন্তস্থ কোণ, মনে করেন কথার কথা বলছে যে এই কোণের অন্তস্থ কোণ মনে করেন 135 ডিগ্রি, কথার কথা, তাহলে আমার বহিস্থ কোণ বের করতে পারবো না। তাহলে এটা তো 180, তাহলে এখানে 180 ডিগ্রি। করলে তো 45 ডিগ্রি হবে, তাই না? তার মধ্যে বহিস্থ কোণের টোটাল কোণ কত? 360। তাহলে আমি 360 কে 45 ডিগ্রি থেকে 45 দিয়ে ভাগ করলে কিন্তু আমি কতগুলো বাহু আছে সেটা বের করতে পারবো। পারবো বলেন? জি তো স্যার। এই জন্য আপনার এটা একদম না করলেও হবে, মানে এটা আপনি একদম ইউজ না করলেও হবে, আপনি এটা দিয়ে বারবার করবেন 5 সেকেন্ড 10 সেকেন্ডে প্রত্যেকটা ম্যাথগুলো। এগুলো কিন্তু বিসিএস পরীক্ষা তো আসে এইভাবে, তো এগুলো কোনো ট্রিক্স আর শেখার দরকার নেই, জাস্ট ইজিলি হয়ে যাবে। তাহলে এরকম থাকবে, দেখা যায় একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ কত? এত দেখেন বিসিএস 135। তো আপনি এই নিয়মে পারবেন না বলেন? এই নিয়মে পারবেন না যে এখানে অন্তস্থ কোণ দেওয়া আছে, তার মানে কত হচ্ছে? সুষম বহুভুজের টোটাল কোণকে কি করবেন? কি চাচ্ছে এখানে, কি চাচ্ছে? বলছে যে বাহুর সংখ্যা কত। তাহলে কি করবেন, এটা যদি আপনি এই নিয়মে করেন তাহলে কি করতে হবে? লিখতে হবে এত সমান সমান কত? 135, তাই না? তখন n এর মানটা বের করতে হবে, তাই না? এই বলেন, মানে এই জিনিসটা আপনি এই জিনিসটা মানে আমি লিখে আপনি দেখাই দিই, হ্যাঁ, যেহেতু পড়াইছি। n - 2 × 180 ডিগ্রি, 180 ডিগ্রি ডিভাইড কত হচ্ছে এখানে n সমান সমান কত? 135 ডিগ্রি, তাই না? তো এখানে এই 180 গুণ করলে কত? 180 n মাইনাস কত? 360 ডিগ্রি। খুব বেশি সময় লাগে না, বাট এই যে এটা n, এটাকে এটা বিয়োগ করলে কত? 45 ডিগ্রি। 45 n হয় সমান সমান কত? 360 হয়। তাহলে n সমান সমান কত হবে? এটা কত হয় এখানে? 8 হয়। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এই সিস্টেমে হলো। আর যদি আপনি অথবা সিস্টেম করেন, অথবা এটাই অথবাটাই করবেন। অথবা হচ্ছে যে আপনি ফিরে একটা সুষম বহুপদীর একটি অন্তস্থ কোণ না, একটা বহিস্থ কোণ মনে করেন, ওইটা অন্তস্থ না দিয়ে বহিস্থ বলবেন, হ্যাঁ, বহিস্থ কোণ। একটা বহিস্থ কোণ কত? একটা 335 হয়, এটা কত হয়? 45 ডিগ্রি হবে না বলেন? এটা 45 ডিগ্রি হবে না বহিস্থ বললে? 180 থেকে 300, বললাম না কিছুক্ষণ আগে চিত্র দেখালাম, 180 থেকে 325 বের করলে করি, তাহলে বহিস্থ কোণ হবে, হ্যাঁ। তাহলে বহিস্থ কোণ যদি হয় তাহলে কি হবে? বাহু কোণ সমান 360 কে কি করবেন? এই 45 দিয়ে ভাগ করবেন, সমান সমান কত হবে? n বের হবে, তার মানে কত? 8 হবে। এই যে 8টি বাহু আছে, এটাই তো, তাই না? n মানে বাহু। ক্লিয়ার? জি এমন স্যার। কেউ আছেন যে বুঝেন নাই? স্যার 45 কিভাবে বের হলো? ওই যে একটা অন্তস্থ কোণ যদি 135 হয়, তাহলে ওই কোণের জায়গায় আপনি একটা বহিস্থ কোণ বের করেন, হ্যাঁ। মনে করেন এই কোণটা, মনে করেন এই কোণটা, মনে করেন এখানে ধরেন এই কোণটা আছে, কথার কথা, আপনি এই কোণটা হচ্ছে 135, তাহলে এই কোণটা এটা বহিস্থ কোণ না, তো এই কোণটা কত হবে? তার টোটাল কি 180 না? 180 থেকে 135 বিয়োগ করলে এটা 45 ডিগ্রি হবে, বুঝছেন? এই জন্য বলুন, কিছুক্ষণ আগে না দেখালাম।
অন্তস্থ কোণ দেওয়া থাকলে বহিস্থ কোণ বের করতে পারবেন না, 180 থেকে বিয়োগ করবেন, এটা 180 থেকে বিয়োগ করবেন, 180 থেকে 135 বিয়োগ করেন, এটা 45 ডিগ্রি। আচ্ছা বলেন, একটি কোণের মান তার সম্পূরক কোণ অর্ধেকের সমান, কোণটির মান কত কে বলবেন? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, অর্ধেকের সমান, সম্পূরক কোণের অর্ধেকের সমান। সম্পূরক কোণ অর্ধেক হলে কি হয়, 30 ডিগ্রি হয়? সম্পূরক কোণ বললে বলেন 60 ডিগ্রি। একটি কোণের মান পূরক কোণের অর্ধেকের সমান, এটা হবে 30 ডিগ্রি। এ কোণ 40, বি কোণ 70, এবিসি কোন ধরনের শব্দ করেন না, কয় থেকে আসে দেখো? আপনারা কেন করে রাখেন, মানে মিউট করে রাখতে পারেন না? এটা কিভাবে বুঝলেন সমকোণী ত্রিভুজ, কিভাবে বুঝলেন বলেন আপনি? আবেগে বলছেন, আবেগে। এত আবেগ হলে হবে? এত আবেগ পরীক্ষা হলে তো আবেগ কাজ করে আমাকে। আবেগ না। বলেন একটা ত্রিভুজের কয়টা কোণ বলেন? তিনটি। তিনটে কোণ। দুটো কোণ দেওয়া আছে কত কত? 40 আর 70। 70। তাহলে আরেকটা কোণ কত হবে? আর 70 110 হয়েছে। তো এখানে তো সমকোণ নাই, তো সমকোণী কেন বলবেন? সমকোণী হবে না স্যার স্থূলকোণ হবে। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড় হবে, এখানে কোন 90 ডিগ্রি থেকে বড় আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। বলেন এই স্থূলকোণী কি হবে বলেন? না হবে না। স্থূলকোণী হবে না, উনি কি স্থূলকোণী কি হবে? 110 বলেন বলেন। 110 স্যার 90 ডিগ্রি অপেক্ষা বড়ই তো স্যার 110। কই 110 হলো? আপনি একটা কোণ 40, একটা কোণ 70, একটা কোণ 70, তাহলে এই কোণটা 110 হলো বলেন? একই কোণ, হ্যাঁ হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজ হবে মানে। সমদ্বিবাহু ত্রিভুজ হবে, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, বুঝতে পারছেন? এই সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আপনারা আশা করি মানে বুঝতেছেন, আপনি মনে হয় এটা আনসার মনে দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, কারণ এভাবে করলে এই দেখি এটা আনসার কে দিতে পারে, দেখি কে আনসার দিবেন বলেন। এটা এভাবে শব্দ করবেন না। এটা কোণ হচ্ছে কত 70, এটা মনে করেন যে এখানে এটা ধরলাম হচ্ছে কত, এটা 50 ডিগ্রি ধরলাম, এটা 70 ডিগ্রি ধরলাম, এটা 60 ডিগ্রি ধরলাম। বলেন তো কোন বাহুটা এবিসি বাহুর মধ্যে কোন বাহুটা বড় কে বলবেন? ত্রিভুজ। কোন বাহুটা বড় হবে কে বলবেন? সি সি কোন বাহুটা বড় হবে? আসমা আক্তার কই গেল? তারা আছে। বলেন তানিয়া পারবেন? এটা বি স্যার। তামান্না বলেন, তামান্না হ্যান্ড রেজ করছে, তামান্না বলেন। বি বাহু এত আবেগ হলে হবে? আবেগ হলে কেমনে হয় বলেন? বিবেক নেই স্যার। ঠিক আছে, এখন হচ্ছে দেখেন এটা আনসার না দিয়ে তাহলে কিছু পড়ে আগে কি আর করার, লিখে রাখে, শব্দ করবেন না, সবাইকে ই করা আপাতত সবাই মিউট রাখেন, লিখে রাখেন। লিখে রাখেন হচ্ছে টিপস বললে ভুল হবে, এই লেগে এক একটা সূত্র আর কি একটা, হ্যাঁ নাম্বার 1 দেন, এখানে নাম্বার 1 বলে কোনো কথা, আর এর আগে অনেক কিছু দিছি তো, এটা হচ্ছে সমান সমান বাহুর সমান বাহুর বিপরীত কোণগুলো, বিপরীত কোণ লিখে রাখেন, হ্যাঁ কোণগুলো সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর
সমান হবে। আবার সমান সমান বাহুর বিপরীত বাহুগুলো এই কোণের এটা সমান সমান কোণের বিপরীত সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। উদাহরণ দেখেন, ধরেন এই একটা ত্রিভুজ, এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুর এই বিপরীত কোণ যদি 50 হয়, ডেফিনেটলি এই বাহুর বিপরীত কোণ 50 হতেই হবে। সমান, দুই বাহু সমান তাহলে সমান। এর পদের এটা কত, যাই হোক এটা 80 হবে, টোটাল 180 এই জন্য। আবার দেখেন এই কোণ সমান, তাহলে এই বিপরীত কোণ যা হবে বাহু যে 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 মান হবে এর বিপরীত কোণটা বাহুটা কি একই মান হবে, বুঝতে পারছেন? এই আর কি এই 50 ডিগ্রি অপোজিট যদি 10 সেন্টিমিটার হয়, এই 50 অপোজিট 10 সেন্টিমিটারই হবে বাহু, বুঝতে পারছেন? এরকম টাইপ। এই তো সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। হ্যাঁ, তো আমরা সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান কেন বলি, যে এখানে এই বাহু সমান বলি, তাহলে এই বাহু সবগুলো কোণ কেন 60 60 বলি বলেন তো? এই 60 বলি কেন বলি 60 60? আমরা এই কারণেই বলি যে এই বাহুগুলো সমান, এই জন্য এর এর এই বিপরীত কোণ এর বিপরীত কোণ 60 হলে তাহলে এই যে যেহেতু সমান, এই বিপরীত কোণ 60 হতে হবে, এর বিপরীত কোণ 60 হতে হবে, প্রত্যেকটা কোণে 60 হতে হবে। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, বিপরীত কোণগুলো সমান হয়। আর একটা ক্ষেত্রে যেমন ধরেন বর্গের ক্ষেত্রে 4টা বাহু সমান না, 4টা কোণ সমান না বলেন? 4টা কোণ সমান, 4টা কোণ সমান। এই জন্য তো এখানে বাহুর উপরে থাকে হচ্ছে বাহুর সাথে কোণের সম্পর্ক, কোণের সাথে বাহুর সম্পর্ক, বাহুর সাথে কোণের সম্পর্ক, কোণের সাথে বাহুর সম্পর্ক। একটা বাহু একটা ক্ষেত্রের, ভালো করে বুঝেন, লিখে রাখতে পারেন, একটা ক্ষেত্রের সবচেয়ে বড় বাহু কে হবে এটা কে বলে দিবে? একটা ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু কে বলে দিবে? আমরা যেমন একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক কে বলে দিই? জিরো বলে দেয় না? এটা আমি শিখছিলাম আমরা, তাই না? একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক কে বলে দিত? জিরো জিরো বলে দিত, তাই না? তাহলে সিমিলারলি একটা ক্ষেত্রে ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাহুকে কে বলে দিবে? তাহলে ওর বিপরীত কোণ বলে দিবে। দেখবেন যে ওই ক্ষেত্রের মধ্যে সবচেয়ে বড় যে কোণটা, ওই কোণের বিপরীত বাহু হবে সবচেয়ে বড় বড়। আর ওই ওই ত্রিভুজে বা ওই ক্ষেত্রের বা পঞ্চভুজ ষষ্ঠভুজ যে ক্ষেত্রে হোক না কেন, সবচেয়ে বড় বাহু যেটা হবে তার বিপরীত কোণ সবচেয়ে বড় হবে। সবচেয়ে ছোট যে বাহুটা হবে তার বিপরীত কোণ সবচেয়ে ছোট হবে। এই জন্যই আমরা বলি সমকোণী ত্রিভুজে, দেখেন সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কেন অতিভুজ ধরি? কেন অতিভুজ ধরি? এটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এটা 90 ডিগ্রি কোণের, এটা সবচেয়ে বড় কোণ কোনটা? 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজে এই দুটো মিলে 90, একাই নিজেই 90। এই 90 এর বিপরীত কোণটা অতিভুজ। এটা যদি মনে করেন যেটাই হোক না কেন এ হয়ে বড়, এর নাম দেওয়া আছে অতিভুজের জন্য অতিভুজ বড়। আসলে কি এই বাহুর জন্য সে বড় হয়েছে? না, এই কোণের জন্য বড় হয়েছে। বলছে যে এর বিপরীত কোণ হচ্ছে 90, এই জন্যই বলা আছে যে এই ক্ষেত্রের মধ্যে সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কোনটা? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি বিপরীত কোণটা হচ্ছে সবচেয়ে বড়। এই জন্য আমরা অতিভুজকে বড় বলি। কিন্তু আমরা কখনোই বলি না যে এটা লম্ব এটা ভূমি কোনটা বড়, ডিপেন্ড করবে কোণ বলে দিবে। এই জন্য লম্ব বড়, এটা কোনটা বড় হবে বলা যায় না। লম্ব বড় হতে পারে, কোণ ভূমি ছোট হতে পারে, অথবা ভূমি বড় হতে পারে, লম্ব ছোট হতে পারে, ডিপেন্ড করবে এই দুটো কোণের উপরে। এই দুটো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তখন মনে করবেন এটা তো লম্ব, এটা তাহলে এই 30 ডিগ্রি অপোজিটে লম্ব না, তাহলে লম্ব ছোট, আর এটা কত ভূমি, তাহলে এটা ভূমি বড়। অথবা এটা যদি 30 হতে 60 হতো, তখন এই ক্ষেত্রে ইন্টারচেঞ্জ হতো, আর কি সবসময় হয়। তাহলে একটা ক্ষেত্রের সবচেয়ে বড় কোণের বিপরীত বাহুটা হবে বড় বাহু, আর একটা বড় বাহুর বিপরীত কোণ সবসময় বড়টা হবে। তো এখানে আমি বলেছিলাম যে এই এই ক্ষেত্রের এইরকম দিছিলাম, এটা এ দিছিলাম, এটা বি দিছিলাম, এটা দিছিলাম 50, এটা দিছিলাম 60, এই দিছিলাম কত 70। এখন আপনারা বলেন তো কোন বাহুটা বড়? বলেন তো কোন বাহুটা বড়? ABC কোন বাহুটা বড়? এখন ওপেন করে দাও। এই বাহু সবচেয়ে বড়। এই বাহুটা, এবং এখানে মানে এটা তো মানে স্কেল, মানে কি ড্রন টু স্কেল, মানে এই চিত্রটা কি আমরা স্কেল দিয়ে দাগাইনি, কিন্তু বুঝতে হবে আপনার, বুঝতে পারছেন যে এখানে 70-র বিপরীতে হচ্ছে এ আছে, এই জন্য এটা তো আমি স্কেল দিয়ে ড্র করিনি, তাই না? দেখতে যেমনই হোক, আমি যদি এখানে মুরগি ড্র করি, কোনো কারণে মুরগি ড্র করে বলি যে এটা হাতি, তাহলে আপনি বিশ্বাস করতে হবে সাইডটা হাতি দাগাইছে, মুরগি বললে হবে না, বুঝতে পারছেন? এই আর কি। তো এর কারণে আমি হাত দিয়ে দাগাইছি এগুলো। আচ্ছা, তো সমবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, দুটো বাহু সমান হবে, তো সমদ্বিবাহু ত্রিভুজ। একই সমকোণ ত্রিভুজের কয়টি সমকোণ আছে বলেন? এটা ফার্স্ট ধাপে এরকম আসছিল। একটি সূক্ষ্মকোণ। একই সমকোণ ত্রিভুজের একই সমকোণ আছে? তিনটি সূক্ষ্মকোণ স্যার।
হুম স্যার তিনটি। ঠিক আছে, এই লিখে রাখেন। আমার কোন একটু এটা আগে দে, কটা বাজে দেখো তো, 30 বাজে না? ওকে, তো দেখেন এখানে যে ত্রিভুজের একটি কোণ, পৃথিবীর একটি কোণ মানে পৃথিবীতে মনে করেন পুরো ওয়ার্ল্ডে আর কি, পৃথিবীর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, বুঝতে পারছেন? লিখতে পারেন সমকোণ বলতে পারেন, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছেন? মনে রাখবেন এটা, হ্যাঁ? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর হচ্ছে এখানে তার আগে লাগে ত্রিভুজ নিয়ে একটু কথা বলেই নি আর কি। লাগে ত্রিভুজ হচ্ছে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। এই কোণ ভেদেটা পড়াই ফেলে একটু, হ্যাঁ। নাম্বার 1, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এভাবে চিত্রটি রকেট লেখেন, এটা 90 ডিগ্রি স্পেসিফিকলি। তো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। মনে রাখবেন এটা, হ্যাঁ। এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। নোট লিখেন, নোটটা এভাবে লিখে রাখেন। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণিত। আমরা যে অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রফল অন্যভাবে বলি, কিন্তু আসলে মূলত হাফ ইন্টু ভূমি গুণিত। সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণিত, আর লিখে রাখে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণিত। আমার পৃথিবীতে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণিত, বুঝতে পারছেন? বাট আমরা ওই যে মাঝে মাঝে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু অন্যভাবে বলি, বাট ওইগুলো হাফ গুণ ভূমি গুণিত থেকে এসেছে এটা। তাহলে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, আমি সমকোণ হয়ে গেল। এখন আমরা লিখবো হচ্ছে 2 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণ, ওকে? সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণই, মানে এটা এমফাসিস করে ফেলছে, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, ত্রিভুজ বলে। যেমন এই যে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, কোনোটাই 90 ডিগ্রি থেকে বড় নয়, এটা 90 ডিগ্রি হয়, বুঝতে পারছেন? 90 ডিগ্রি থেকে এই সবগুলো কোণই সূক্ষ্মকোণ আর কি, ওকে? যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ থাকে, এই পরীক্ষা আসে, নোট হচ্ছে এখানে নোট। সূক্ষ্মকোণী ত্রিভুজে মানে এটা কোশ্চিন আসলে আর কি, কয়টি সূক্ষ্মকোণ আছে? উত্তর হবে 3টি, পরীক্ষা আসার মতো। সূক্ষ্মকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ আছে? 3টি, মনে রাখবেন। আর স্থূলকোণী ত্রিভুজ 3 নাম্বার, স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের
একটি কোণ 90 ডিগ্রি। শব্দ করে না, কে শব্দ করে দেখো তো, ত্রিভুজের একটি কোণ ই করে দাও। এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়, তাকে শতকোণী ত্রিভুজ বলে। হ্যাঁ, তাহলে দেখেন এই ত্রিভুজটা যদি এরকম থাকতো তাহলে তো 90 ডিগ্রি হতো, এটা বড়। এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি প্লাস, এই জন্য সোজা কোণ। এই কোণ 90 ডিগ্রি প্লাস। ওকে, তো নোট হচ্ছে এখান থেকে এই নোটটা বেশি গুরুত্বপূর্ণ। এটা 5 স্টার লিখে রাখেন, এটাই পরীক্ষায় আসার মতো, বুঝছেন আপনাদের। লেখা থাকবে যে স্থূলকোণী ত্রিভুজে, স্থূলকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? বলেন তো কি হবে আনসার? 2টি। উত্তর কি হবে দেখেন, এটা তো 90 ডিগ্রি প্লাস, এটা তো সূক্ষ্মকোণ, তো এটা এবং এটা 90 ডিগ্রি থেকে ছোট হলেন সূক্ষ্মকোণ, আর এই দুটো মিলে 90 ডিগ্রি হতে পারে না, বুঝেন তাহলে? আনসার হবে কত? 2টি। ক্লিয়ার? স্যার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা। শূন্যকোণী ত্রিভুজের জীবনে শুনছেন যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আছে? বলেন, বলেন তো, আপনি বলেন তো, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু হ্যাঁ, এটা মানে √3/4a²। তো সমবাহু ত্রিভুজ কি? ওটা কি ষোলকোণ না? শুকোকোণী না? জি স্যার। শুকোকোণী না বলেন? জি স্যার। আর সমদ্বিবাহু ত্রিভুজটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ এটা হচ্ছে দুই বাহু। স্যার এটা হইছে যে সমকোণীয় হইতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ। তো ওই এই যে ব্যাপারটা হচ্ছে যে আপনার আহ এর কোণ ভেদে ত্রিভুজের 3 প্রকার। সমকোণ ত্রিভুজটাকে আমি আলাদা আইডেন্টিফাই করলাম, আর এই স্থূলকোণীয় ষড়কোণ ত্রিভুজ হচ্ছে ওই বাহু ভেদে যে সমবাহু আছে, সমদ্বিবাহু আছে আর বিষমবাহু আছে, এর মধ্যে ঢুকে যায়, বুঝতে পারছেন? এই সমবাহু আর সমদ্বিবাহু আর বিষমবাহু এরা হচ্ছে স্থূলকোণী এবং ষড়কোণী ত্রিভুজ, বুঝতে পারছেন? জি স্যার। স্যার শুকনো কোণের ত্রিভুজের চিত্রটা আঁকা হয় নাই উপরে। ওইটা ছোট হইলেই হবে। এই যে স্যার 2 নং স্যার শুকনো কোণী। শুকোকোণী হয় নাই? স্যার সংজ্ঞাটা লিখে দিয়েছেন, চিত্রটা স্যার। চিত্র ড্র করছিলাম, চিত্র ড্র করছিলাম, দেখেন জি স্যার করছিলেন স্যার। করছিলাম, এই যে বলছিলাম না, এটা এই যে বলছিলাম না, এটা কি? যদি আমি এই বউ এটা সমবাহু ত্রিভুজ, এই বউ তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ না বলেন? এটা তো শুকোকোণী। তো তাহলে ত্রিভুজের ভাগবত ত্রিভুজ আবার পরে বলবো আর। তাহলে বলেন এখানে একই শুকোকোণ ত্রিভুজে কয়টি শুকোকোণ থাকে? 2টি। 2টি? তিনটি। মাত্র আচ্ছা, একই শুকোকোণ ত্রিভুজে কয়টি শুকোকোণ থাকে? 2টি। এলে পড়াইছিলাম আমাদের, এটা আসছিল ইয়েতে ফার্স্ট ধাপে, দেখেন আসছিল সমগ্র ত্রিভুজের কয়টি শুকোকোণ আছে, একই কথা। এবার সমগ্র ত্রিভুজে কয়টি শুকোকোণ আছে বলেন? সমগ্র ত্রিভুজে কয়টি শুকোকোণ আছে? দুইটি। ওটা পরীক্ষা দেখি কি দা বলেন। একই সুষম বহুভুজের প্রত্যেক এত, তো অন্তত কোণ কত হবে কে বলবেন? 144। বহিস্থ কোণ কত হবে বলেন? 180 থেকে বিয়োগ করে সেটাই তো বলেন, 36 ডিগ্রি হবে। 2 ডিগ্রি হবে না? এবার 36 ডিগ্রি হবে কিনা? এতগুলো মানুষ বলতে পারতেছেন না। একটা সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃস্থ কোণ 140 ডিগ্রি হলে বহিস্থ কোণ কত হবে? 180 থেকে 140 ডিগ্রি করলে কত হয়? 36 হবে। তাহলে বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণের ভাগ সংখ্যা কত? তাহলে এটাকে 36 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে, তাহলে 10 হবে না? বলেন আনসার 10 জি হবে। স্যার। এলেই তো পরীক্ষা আসে, এটা বিসিএস এ আসা এগুলা। এত হবে কোন জানেন এটা? পরের মাত্রা কি বলেন তো কয়টা? এটা কিন্তু সূক্ষ্ম জিনিস, বাট আছে কিন্তু। 6টি স্যার। 2টি। 6টি স্যার। তল মানে বোঝেন না? তল মানে কি? এই যে এখানে যে টেবিল আছে আমার এখানে, এই দৈর্ঘ্য প্রস্থ আছে,
যার দৈর্ঘ্য প্রস্থ আছে সেটাকে তল বলা হয়, বুঝতে পারছেন? আর ঘন বস্তুর তল 6টা, যেমন হচ্ছে কি একটা বক্স, যেমন কিউবিক বক্স, ওর 6টা তল। আপনাকে তলের মাত্রা কয়টি, ডাইমেনশন কয়টি? 2টা। আর দুইটা, দ্বিতীয় ধাপে পরীক্ষা এসেছিল যে যার যার দৈর্ঘ্য যার দৈর্ঘ্য একটা ক্ষেত্রে মানে এরকম লেখা ছিল, একটা দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা 0, তাহলে এটা কি মাত্রিক? এটা দ্বিমাত্রিক। উচ্চতা 0 হলে কি উচ্চতা থাকে? উচ্চতা থাকে? না স্যার এত ঘুরে প্রশ্ন করলে মনে থাকে কেন কেন এটা ভুলে করি? যার 2টা মাত্রা আছে এটা কি দ্বিমাত্রিক বলে, 3টা মাত্রাতে ত্রিমাত্রিক বলে হয় এটা। তো এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো এক একটা মাত্রা। যার দৈর্ঘ্য প্রস্থ আছে তার তল আছে, বুঝতে পারছেন? যে আপনি টেবিলে যে বসে আছে, এই টেবিলের কি দেখেন, এই টেবিলের যে উপরে যে বই, ওই পৃষ্ঠটা ওটা কি একটা তল না? ওর দৈর্ঘ্য প্রস্থ আছে। আপনি যে বইয়ের পৃষ্ঠা, কাগজ, ওটা কি দৈর্ঘ্য প্রস্থ আছে না? ওটা কি উচ্চতা আছে? একটা পেজ নেন, ওটা কি উচ্চতা আছে? তেমন নাই। ওর উচ্চতা মনে করেন যে যদি কম্পিউটারের মাধ্যমে মাপা হয় মিলিমিটার হতে পারে, বাট ওটা আমার শূন্য ধরি, শূন্য থাকলে তো ওটা কোনো ইয়ে নাই, বুঝতে পারছেন? ওই আর ও মেতে আসছে যে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, আর উচ্চতা 0, তাহলে ওটা কখনো এই ত্রিমাত্রিক হয়? দ্বিমাত্রিক না, মানে যার যে কটা মাত্রা তার সেই কটা দ্বিমাত্রিক। আমরা যে মুভি দেখি এই যে, এগুলো তো দ্বিমাত্রিক। আপনি আমাকে ভিডিও দেখেছেন, এটা দ্বিমাত্রিক। বাস্তবে ইয়ে করে দেখতেছেন, এখন তো ক্যামেরার মধ্যে দেখতেছেন, বাস্তবে দ্বিমাত্রিক। আর তো 3D যদি হয় ওটা ওটা ত্রিমাত্রিকের মধ্যে, থ্রি ডি মুভিগুলো দেখানো হয় ইয়েতে, ওইগুলো ত্রিমাত্রিক, থার্ড ডাইমেনশন দিয়ে করা। তো যাই হোক, তো এটা হচ্ছে মাত্রা, এটা অনেকে ভুল করে, কিন্তু খুব সহজ জিনিস এটা। হ্যাঁ। যদি বলা হয় যে একটা ঘনকের কয়টা মাত্রা আছে, তখন মানে একটা ঘনকের কয়টা তল আছে, তখন বলে 6টা তল আছে। বা তলের কয়টা মাত্রা আছে? 2টা, দৈর্ঘ্য প্রস্থ। এরকম লিখে রাখেন, দৈর্ঘ্য প্রস্থ। এ বলেন যেটা কত হবে, কোন কোন ধরনের হবে, ঠাস করে বলে ফেলেন। প্রবৃদ্ধ কোণ। একটা সুষম বহুভুজের এটা তো করে ফেলতে, তাই না? এটা করে ফেলতে। দুই লাইন একে অন্য থেকে 2 মিটার দূরত্ব সমান্তরাল চললে তারা একে কি দেখা হবে? দেখা হবে কিনা? না স্যার, দেখা হবে। আপনি পদ্মার ওই পার থেকে হাঁটাহাঁটি করতেছেন, আমি এই পার হাঁটাহাঁটি, দেখা হবে আপনাদের সাথে? কোনো দেখা হবে না। সমান্তরালে চললে জীবনও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কিয়ামত পর্যন্ত কেন বলি বলেন তো? কিয়ামত হলে তো লন্ডভন্ড হয়ে যাবে সবকিছু, তখন তো দেখা হতে পারে, তাই না? স্যার যেমন আমরা অনলাইনে ক্লাস করতেছি, আপনি ওইখানে আমরা দেখা হইতেছেন। হ্যাঁ, দেখা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা কে বলবেন বলেন? একই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য দুটি কোণের অনুপাত এত হলে ছোট কোণটির পুরো কোণ কত? কে বলবেন? একটু হিসেব করে কথা বলবেন, ঠিক আছে? আবেগ দিয়ে না, আবেগ দিয়ে না। 54 ডিগ্রি। 54 ডিগ্রি, ওকে, ঠিক আছে। এরপরে 36 ডিগ্রি। আনসার কত হচ্ছে না? ঠিক আছে, 36 হবে। উনি ঠিকই বলছে। দেখেন, একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাই না? তার সমকোণী, সমস্যা না। আর দুটো কোণ মিলে কত? 180 না? এই 2 ভাগ আর 3 ভাগ মানে কত? 5 ভাগ। 5 ভাগ মানে যদি 180, তাহলে 1 ভাগ মানে কত? 18 হবে। 18 অথবা বের করে ফেলেন, সমস্যা নাই। এটা কত হবে? 36। এটা কত হবে? 3 18 কত? 54 হবে। বলতো ছোট কোণটির পুরো কোণ কত? ছোট কোণ মানে কত? 36। এই 36 এর পুরো কোণ কত? 180 থেকে 36 বের করে 54 হবে। তার আনসার হবে 54। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে পুরো কোণ, তো পুরো কোণ। আপনি যদি এটা যদি 54 হয়, তাহলে এটা কত হবে? এটা 36 হয়, তাহলে এটা কত হবে? 54 হবে না? জি স্যার। দুটো সময় এটা তো পড়াইছি। এই আজকে এই পর্যন্তই। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়েন। নো মোর টু রেস। ইনশাআল্লাহ সামনের দিনে আজকে ক্লাসটা ক্লাস মিস করেন না। আছে সামনের দিনে জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনের দিনে ক্লাস করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জ্যামিতি একদম পানির মতো সহজ হয়ে যাবে, পানির মতো। নিবন্ধনের মধ্যে কি আপনি বিসিএস এক আছেন? ক্লাস আপনার। এত স্যার, আপনি জুল বলে একসাথে বললে হবে? বলেন। স্যার একটু কঠিন লাগে এখন। স্যার নিবন্ধনের ক্লাসে আপনি আছেন? এটা তো বলতে পারতেছি না, থাকতে তো পারি। কেন আমি থাকবো, তো রুবিক স্যার থাকবে। রুবিক স্যার তো অনেক ভালো ক্লাস নেয়। আচ্ছা বলেন, সমস্যা নেই, থাকবো। স্যার বিসিএস এক ক্লাস কি আপনার এখন? বুঝি নাই। সন্ধ্যায় যে নিবন্ধনের ব্যাচটা আছে, এটার কি আপনি ক্লাস নিচ্ছেন? এটা তো বলতে পারি, নতুন ব্যাচে তো আমার নেওয়ার কথা, আমার নাম আছে আর কি। তবে প্রাইমারি ওখানে ক্লাস ব্যাচে নিচ্ছে আর কি। ক্লাস হয় স্যার, ওখানে প্রতিদিন ক্লাস হয়? প্রতিদিন ক্লাস, এখন তো প্রতিদিনই ক্লাস হবে, কারণ আপনার নিবন্ধনে ক্লাস বেসে পরীক্ষা যদি 15 তারিখ হয়, তো প্রতিদিন ক্লাস হবে না। 30টা ক্লাস, বুঝেন?
30টা ক্লাস তো এখন তো নিবন্ধন কলেজ 30 দিন আছে আর স্যার আমাদেরকে একটু ফ্রি দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিব ডিসকাউন্ট দিতে পারি ভর্তি হবো এখন আপনারা যদি হলে কি হতে চান। হ্যাঁ এটা আমি আপনারা যদি হতে চান 1000 টাকা করতে পারি আমার পক্ষ থেকে। স্যার জি স্যার স্যার আমি তো অনেকগুলো ব্যাচ আছে স্যার 3-4টা ব্যাচ আছে অলরেডি হুম তো তাহলে আর দরকার নাই। ধরেন স্যার আপনি প্রাইমারি ব্যাচে আছে, নিবন্ধন ব্যাচে ভর্তি হলে কি হবে আপনার প্রাইমারিটা একদম ফুললি আরো ভালো হবে। কি জন্য আপনার এই জিনিসগুলোই পড়ায়। নিবন্ধন আরো কিছু ট্রিকি কোশ্চিন থাকে। নিবন্ধন কোশ্চিন গুলো কিন্তু প্রাইমারি মতো না, ওদের কোশ্চিন সব অনেক সহজ আবার অনেক কঠিন, মানে ওদের ব্যালেন্স নাই, বুঝতে পারছেন? খুবই স্যার। সহজ খুবই কঠিন এরকম এইরকমটাই। প্রাইমারিতে আছে হ্যাক্সে আছে মানে যে বিসিএস এর প্রশ্ন যে সলিউশন স্যার ওইটাই আছে ওদের এই যে solution। এই হ্যাক ওটা আছে, ক্লাস নিবো, আমার ক্লাস আছে আজকে। জি স্যার আপনি রাত কি আছে আছে? 10টায়। স্যার এত ক্লাস করার সুযোগ কোথায়, একটা আসবে ভর্তি হয়েছি, তারপরে এইটা, তারপর নিবন্ধনের পড়া, প্রাইমারির পড়া। স্যার দরকার নাই। নিবন্ধনের জন্য স্যার একটু ফিটা কমিয়ে দিলে ভালো হবে আমাদের জন্য। করলে হয় স্যার, এখানে তো 40 মার্ক পাইলে আপনারা পারবেন, সমস্যা নাই, আর দরকার নাই। এখন কি নতুন ব্যাচ আছে, আমাদের কি ভর্তি হওয়া উচিত কিনা? না না দরকার নাই। স্যার নিবন্ধনের জন্য ফিটা একটু কমিয়ে দেন, ভর্তি হয়ে যাই। স্যার তাহলে ভর্তি হলে ভালো হতো স্যার আমাদের। স্যার এই বইয়ের যে আপনি ম্যাথটা বলেন স্যার স্যার, একটু ফিটা এটা কি কমিয়ে আপনি দিবে। কি করছেন? এই বইয়ের মধ্যে ম্যাথ গুলা যে এগুলা কি আপনার হাতেই সলিউশন করা আছে? না 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 আমার সলিউশন, আমি কখনো সলিউশন দেই না, তো আমার সলিউশন ইয়েতে নাই। তবে আপনারা সবকিছু হচ্ছে এই ম্যাথের বিসিএস ম্যাথ, তারপরে আপনারা যে প্রাইমারি ম্যাথ দেখছেন, তারপর হচ্ছে এগত বিশ্বময় গেটের ম্যাথ, এগুলো হচ্ছে আমার হাতে করা, বুঝতে পারছেন? আমার হাতে করা। কিন্তু এখানে ভুল আছে, ভুল তো আমি দেই না, ওরা টাইপ যদি ভুল করে বা কোশ্চিন আছে ভুল করে, আমি তো টিচার মানুষ, আমি তো সময় দিতে পারি না। আর আমার দায়িত্ব দিয়েছিল আমাকে লিখে শিট বানানো। আমি রাত জেগে জেগে গতবার রোজার মধ্যে আমি রাত 3টার দিকে 3:30টার দিকে আমি অফিসে ছিলাম। এইগুলো আমি কাজ করছি, কাজ করে আমি লিখে শিটটা বানাইছি। এখন যদি ভুল থাকে তো করা গেছে, তারপর হচ্ছে বারবার এটা করা হয়েছে, কারেকশন করা হয়েছে। তো ওই ঘুরে ঘুরে ওইগুলো থেকেই দেয়, আর কিছু রিটেন কোশ্চেন ভিতরে ঢুকে দেয়, এভাবে বই বানানো হয়, বুঝতে পারছেন? তবে ডাইজেস্টটা একটু সুন্দর করে করছে। তারপর হচ্ছে বিসিএস এর যে ইগুলো আছে ওগুলো ভালো করে করা হয়েছে। এখানে যে R&D যারা থাকে তারা বিসিএস এ পরীক্ষা দিয়েছে, রিটার্ন দিয়েছে, এরকম একটা নন ক্যাডার। আপনাদের হচ্ছে কি এটা নিবন্ধনের জন্য আমি 1000 টাকা করতে পারি, এটুকু মানে জানি আর কি। এর চেয়ে কম করবো কিনা কিভাবে বলবো বলেন তো? তারপর স্যার এটা কয়েকটা ক্লাস দিলে হবে এমনিতে। স্যার করে দেন স্যার, 1000 টাকা হলো আমাদের অনেকটা আমি সেভ বলি হবে। কি, আমাদের জন্য একটা স্পেশাল ব্যাচের ব্যবস্থা করেন, 8-10টা ক্লাস হইলেই হয়ে যাবে। আমাদের এত ক্লাস করতে গেলে তো টাইমের একটা ব্যাপার আছে স্যার। হ্যাঁ 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 মানে 2-4টা ক্লাসের একটা মানে একটা গাইডলাইন পাইলেই হইতো, কিন্তু এখন আবার টেনশন লাগে খালি পড়তে বসলে যে হবে। হ্যাঁ স্যার আপনারা যেভাবে আছেন ক্লাস তো স্যার আপনি নিলে ভালো হবে স্যার। ঠিক আছে, যেটা আপনাদের হচ্ছে দেখি আপনাদের খুব ভর্তি হয়ে লাগবে নাকি না না হলে হবে না? আপনাদের না, যদি ভালো হবে স্যার। ভর্তি হলে স্যার ভালো হবে স্যার, আপনি আমাদের টেনশন লাগে পড়তে বসলে যে হবে নিবন্ধনের না। কিছু কিছু ম্যাথ আছে স্যার অনেক কঠিন। স্যার আমাদের ভর্তি হওয়ার সময় নাই, আমাদের পরীক্ষা স্যার। আপনাদের কি স্যার পরীক্ষা? যাদের সময় আছে স্যার তারাই হবে মাস্টার্সের স্যার। পরীক্ষা। মাস্টার্সে না, বা মাস্টার্সে পড়ে তারা ভর্তি হওয়ার দরকার নেই। জি জি স্যার। স্যার আমাদের তো পরীক্ষা নাই স্যার, আমরা হবো। তা আমাদের তো পরীক্ষা নেই অনেকের, আমরা ভর্তি হলাম স্যার। স্যার এখন কি বলেন, আমরা কি এটাতে ভর্তি হবো নাকি আর আর কিছু একটা কোনো ব্যাচের দেখি তাহলে আপনারা এমনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন আর কি, দেখি আজকে কথা বলে নিই। হ্যাঁ কথা বলে নিই যে জি স্যার, আপনাদের আপনি কথা বলেন তাহলে আমাদের ভালো হবে স্যার। হোয়াটসঅ্যাপ করেন। যারা বলে, যাদের কনফিডেন্স আছে যে ভালো প্রিপারেশন, যে আপনার প্রাইমারি ভালো প্রিপারেশন হয়ে গেছে, তাহলে নিবন্ধনের দরকার লাগবে না ওরকম। তারপরে হচ্ছে যদি বলে যে না করতে হলে, তবে এটা মাস্ট শিওর থাকেন আপনার প্রাইমারির মানে ইয়েটা একদম মানে খুবই ভালো হবে, মানে প্রিপারেশনটা বুস্ট আপ হবে, এটা মাথাটা। কারণ আমি নিজে প্রাইমারি করাচ্ছি তো, মানে নিবন্ধন করাচ্ছি, মানে কিছু কিছু ম্যাথ আছে ওইগুলো আসলে মানে বিসিএস লেভেলের থেকে অনেক মানে ইয়ে টাইপ অনেক কঠিন স্ট্যান্ডার্ড। স্যার। স্যার নিবন্ধন নতুন ব্যাচ কবে থেকে হবে? অলরেডি তো হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়, একটা ক্লাস দিছিলাম একদিন, একটা ক্লাস হয়েছে। আমাদেরকে নিয়ে আবার কবে শুরু করবেন স্যার? আপনাদের আর ব্যথা হবে না, ওটাতেই হবে আর কি, ওটাতেই দিবে দেখবেন। স্যার প্রতিদিন কয় ঘন্টা করে ক্লাস থাকে? 3 ঘন্টা ক্লাস। তবে আমি এটা করতে পারবো, আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনাদের ভিডিওগুলো যেন হচ্ছে পরীক্ষার পরের জন্য থেকে যায়, বা 1 মাস বা 15 দিন এরকম থেকে যায়, আপনার নোট জি ডাউন স্যার, প্রাইমারি পর্যন্ত থাকলে ভালো হবে স্যার। প্রাইমারি পর্যন্ত। ওকে ঠিক আছে।
তাহলে ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপ করে আমি দেখি কথা বলবো নি, ঠিক আছে, কত করা যায়। আমি 1000 পর্যন্ত করতে পারবো, বা তারপর দেখি আর কি। ওরা 1000 মনে করেন যে শুধু আমার রেফারেন্স হলে তখন 1000 করাই। তারপরে কেউ ওখানে যদি অফিসে বলেন যে শর্ট স্যারের রেফারেন্স, তাহলে কিন্তু দিবে না, 10 টাকাও দিবে না। হ্যাঁ, কিন্তু আমার করতে হবে আর কি। আমি ফোন করে আমরা কিছুই বলবো না স্যার, আপনি বলবেন সবকিছু। জি 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 জি। আমরা কি বলবো স্যার স্যার? এমনিতে ফি কত টাকা? আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন, আমি একটু পরে জানবো আর কি যে কত টাকা নেওয়া যায়, বুঝতে পারছেন? কিন্তু স্যার কোন এমনিতে ব্যাচে ফি কত টাকা? ফি 1250 টাকা। 550 স্যার জি, আমাদের কয়টা ক্লাস হবে মোট? এখন তো 30টা ক্লাস হবে, 30টা ক্লাস। স্যার এটা সময় দিয়ে আমাদের একটু কমপ্লিট করা যায় না? তো সমস্যা নাই, আজকে বন্ধ রাখি। হ্যাঁ, আজকে বন্ধ রাখি। আপনারা আমার এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, টেক্সট করেন, আমি জানাবো নি। হ্যাঁ, যারা যারা করতে চান, অথবা ফেসবুক স্যার করেন। কখন টেক্সট করবো স্যার? যখন তখনই টেক্সট করেন, একটু পরে আর কি। আচ্ছা স্যার। জানাবো নি, ঠিক আছে। স্যার ক্লাসগুলো কি সন্ধ্যায় হবে? বলতে পারতেছি না, মানে সকালেও হয়, বিয়ে হয়, রেশিও না। রেকর্ডটা দেখে নেবেন আপনারা। আপনারা তো মেইনটা প্রাইমারিটা আগে, বুঝতে পেরেছেন? আপনি প্রাইমারিটা শানিত করার জন্য, এই যে প্রাইমারির কোর্সটা আরো শানিত করার জন্য আপনি এটা হচ্ছেন, বুঝতে পারছেন? এবং সাথে নিবন্ধন হয়ে যাচ্ছে, এই জানেন। শুধু একটা প্রশ্ন করবো স্যার। জি, বলতে থেকে আমি তো 3টা ব্যাচ আছি, জব সলিউশন 5 এই ব্যাচে আছি, প্রাইমারি আছে যে বিসিএস এর যে প্রশ্ন সলভ। এখন আমাদের তো নিবন্ধন ক্লাস আছে আর প্রাইমারি ক্লাস আছে, কিন্তু আমার টার্গেট স্যার প্রাইমারিটা বেশি ফোকাস। এখন স্যার নিবন্ধনটা মানে ক্লাসে ভর্তি হলে মানে বেশি ভালো হবে প্রাইমারি ক্লাস থেকে। না, প্রাইমারি ক্লাসে কেন ভর্তি হবেন আপনি? নিবন্ধনে ক্লাসে ভর্তি হবে। নিবন্ধনে ভর্তি হবো, হ্যাঁ নিবন্ধন, হ্যাঁ, ক্লাসে। তাহলে আপনি বলেন তাহলে নিবন্ধনে ভর্তি হবো স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ, ওকে, ঠিক আছে। আপনি স্যার আমাদের জন্য একটু কমিয়ে দেন, আমরা অনেকেই ভর্তি হতে আচ্ছা, চাচ্ছি। সেই জন্য আমি কথা বলতেছি। ওকে, ঠিক আছে। ওকে আমাদের ক্লাস কম হলেও প্রবলেম ওকে 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 ওকে, আসসালামু আলাইকুম।